সমাস নিয়ে আপনার মনেও যদি থাকে ভয়, তবে আমি কথা দিচ্ছি আজকে থেকে আপনিও করবেন ভয়কে জয়। তো প্রিয় চাকরি প্রত্যাশী ও স্কুল কলেজের ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো রাসেল পাঠশালা ক্লাসটিতে আপনাদের সকলকে স্বাগতম। তো আমরা সকলেই জানি বাংলা ব্যাকরণের সমাস টপিকটি আমাদের বলা চলে স্কুল পর্যায় থেকে শুরু করে স্কুল পর্যায়, কলেজ পর্যায়, ইউনিভার্সিটি পর্যায় এবং শেষ পর্যন্ত চাকরি পরীক্ষায়ও সর্বাধিক প্রশ্ন কিন্তু এই সমাস টপিক থেকেই হয়। কিন্তু আমাদের সেই ছোট্ট সময় থেকে সমাস নিয়ে মনের ভেতরে একটা ভয় কাজ করে, আর সেই ভয়কে জয় করার জন্যই আমি আজকে সমাস নিয়ে প্রায় 1 ঘন্টার অধিক ক্লাস নেব। তো আশা করি আজকের এক ক্লাসেই আপনিও করতে পারবেন এই সমাসকে জয়। তো কথা আর বাড়াবো না, চলুন আমাদের মূল ক্লাসে চলে যাওয়া যাক। প্রিয় শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশী ভাই বোনের, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নতুন আরেকটি ক্লাস নিয়ে আপনাদের সামনে এসে হাজির হলাম। তো আজকে আমি বাংলা ব্যাকরণের সমাস এবং সমাসের প্রাথমিক বিষয় নিয়ে আলোচনা করব। তো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ হচ্ছে সমাসের এই প্রাথমিক বিষয় নিয়েই প্রাথমিক বিষয়ের আলোচনা নিয়ে পরীক্ষায় বারবার প্রশ্ন এসে থাকে, যার প্রমাণ আমি এই ভিডিওর শেষে দেব ইনশাআল্লাহ। তো আমরা এই সমাস নিয়ে যে এর আগের যে একটা ক্লাস ছিল, সেটা ছিল আমার একটা ডেমো ক্লাস। তো মূলত সমাস নিয়ে আজকেই আমাদের ফার্স্ট ক্লাস শুরু। তো আশা করি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে কি বলছি, সমাস একটি সংস্কৃত ভাষার শব্দ। তো সমাস কি শব্দ? সমাস একটি সংস্কৃত ভাষার শব্দ। সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ বা পদের মিলন, অর্থাৎ দুটি পদকে এক পদীকরণ। সমাস শব্দের অর্থ কি? সংক্ষেপণ বা পদের মিলন। আচ্ছা, তারপরে আসি সমাস ব্যাকরণের শব্দতত্ত্বে আলোচিত হয়। আমরা জানি ব্যাকরণের 4টি আলোচিত বিষয় রয়েছে। একটি হচ্ছে ধ্বনিতত্ত্ব, আরেকটি রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব, আরেকটি অর্থতত্ত্ব, আরেকটি বাক্যতত্ত্ব। তো আমরা জানি এই সমাসটা কোন তত্ত্বে আলোচিত হয়? শব্দতত্ত্বে আলোচিত হয়। এখন আসি এখানে সমাসে মূলত দেখুন, সমাসের 2টি অংশ থাকে। তার এই যে অংশটা দেখতেছেন, এই অংশকে বলা হয় ব্যাস বাক্য। এই অংশটাকে কি বলা হয়? ব্যাস বাক্য। আর এই অংশটাকে বলা হয় সমস্ত পদ। তো এই অংশকে কেউ ব্যাস বাক্য অথবা বিগ্রহ বাক্য কিন্তু বলে থাকেন। এই অংশকে কি বলা হয়? ব্যাস বাক্য অথবা বিগ্রহ বাক্য বলে থাকেন। তো এই ব্যাস বাক্যের প্রথম যে পদটা থাকে, এটাকে বলা হয় পূর্বপদ। আবার বলি, ব্যাস বাক্যের প্রথমে যে পদটা থাকে সেই পদটাকে বলা হয় পূর্বপদ, এবং শেষে যে পদটা থাকে সেই পদকে বলা হয় পরপদ। বোঝা গেল? এখন আসি, যেমন এই যে সিংহ চিহ্নিত আসন, এটার এই যে সিংহটা হচ্ছে পূর্বপদ, আসনটা হচ্ছে পরপদ। আর এই সিংহ আর আসন দুইটা মিলে হয় কি? সিংহাসন। এই সিংহাসন একটি কি পদ? সমস্ত পদ। তো আমরা জানি সমাস মূলত 6 প্রকার। কত প্রকার? 6 প্রকার। প্রথমটা হচ্ছে দ্বন্দ্ব সমাস, পরেরটা দ্বিগু সমাস, তারপরে কর্মধারায় সমাস 3 নম্বরে, 4 নম্বরে তৎপুরুষ সমাস, 5 নম্বরে বহুব্রীহি সমাস, 6 নম্বরে অব্যয়ীভাব সমাস। তো বর্তমানে কিন্তু সমাসকে 7টা ভাগে ভাগ করেছেন। আমি যেহেতু 6 ভাগে দিয়েছি, কারণ 9-10-এর ব্যাকরণের 6টি ভাগই রয়েছে, কিন্তু বর্তমানে একটি সমাস যোগ করা হয়েছে, সেটা হচ্ছে প্রাদি সমাস। তো আপনারা সমাস এই 6 প্রকারই পড়ে থাকবেন। তো দেখুন, আমি আপনাদের ক্লাস শুরু হওয়ার আগে একটি কথা বলেছিলাম। কথাটি হচ্ছে, সমাসের এই প্রাথমিক আলোচনা থেকে বারবার অনেক পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, যার প্রমাণ আমি বলছিলাম ক্লাসের শেষে দিব। তো দেখুন, এখানে আমি কয়েকটি এমসিকিউ লিখে নিয়েছি। বোর্ডে জায়গাটি সংক্ষেপে থাকায় এখানে বেশি লিখতে পারিনি। তো এছাড়াও আরও অনেক জায়গায় এই সমাসের প্রাথমিক বিষয় নিয়ে অনেক প্রশ্ন এসেছে প্রতিযোগিতা পরীক্ষায়। তো দেখুন, আমি একটা সলভ করি।
এখানে কি বলছে, আমার যে আলোচনা করলাম সেই আলোচনা থেকে দেখুন প্রত্যেকটা উত্তর আপনি নিজেই পারবেন। কি বলছে, সমাস শব্দের অর্থ কি? এটা আসছিল কি মন্ত্রী পরিষদ বিভাগ, প্রাণী সম্পদ বিভাগ, এছাড়া অনেক অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু এটা এই প্রশ্নটা আসছে। তো দেখুন, সমাস শব্দের অর্থ কি? সংশ্লেষণ, বিশ্লেষণ, সংক্ষেপণ, সংযোজন, কোনটা হবে? সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ। যদি আমার ক্লাসটি মনোযোগ দিয়ে করে থাকেন তো আপনি অবশ্যই পারবেন। দ্বিতীয়বার দেখুন, ব্যাস বাক্যের অপর নাম কি? আমরা পড়েছি বারবার, কিন্তু আমরা পড়েছি কি, ব্যাস বাক্যের অপর নাম হচ্ছে বিগ্রহ বাক্য। ব্যাস বাক্যের অপর নাম কি? বিগ্রহ বাক্য। আসুন 3 নাম্বারে কি বলছে, সমাস কোন ভাষা থেকে আগত? আমরা কিন্তু এটাও পড়ছি, সমাস সংস্কৃত ভাষা থেকে আগত। কোন ভাষা? সংস্কৃত ভাষা। অবশ্যই আমি বলেছি। সমাস কত প্রকার? সমাস কত প্রকার? আমরা কিন্তু বলেছি সমাস কত প্রকার? 6 প্রকার। তো দেখুন, এখানে দ্বন্দ্ব সমাস হওয়ার জন্য আমি 3টা শর্ত দিয়েছি। শর্তগুলো কি কি? আমি প্রথমে বলেছি উভয় পদের অর্থের প্রাধান্য পাবে। দ্বিতীয়তে বলেছি উভয় পদ বিশেষ্য হবে। ব্যাস বাক্যে সংযোজক অব্যয় এবং ও আর ব্যবহৃত হয়। আসুন এখন উদাহরণ দেখলেই আপনারা বিষয়টি আরও স্পষ্ট হয়ে যাবেন। এখানে বলা আছে কি, মাতা ও পিতা। দেখুন, এই মাতা ও পিতা দ্বারা আমি যখন সমস্ত পদে একসাথে বলছি মাতা পিতা, তখন কিন্তু এই সমস্ত পদে আমি কি বলছি? উভয় পদের প্রাধান্য পাবে। মাতা ও পিতা দ্বারা কিন্তু মাতাও বোঝাইতেছে, পিতাও বোঝাইতেছে। যে ক্ষেত্রে এই মাতা ও পিতা দ্বারা উভয় পদকে বোঝানো হচ্ছে, এখানে যে উভয় পদকে বোঝানো হচ্ছে, সুতরাং এই প্রথম শর্তটা মানছে। এখন আসি দ্বিতীয় শর্তটা কি মানছে কিনা। দ্বিতীয় শর্তে কি বলছে, উভয় পদ বিশেষ্য হবে। এখানে দেখুন, মাতা পিতা কি, আপনারা যদি বাংলায় যদি একটু দুর্বল থাকেন আমি আপনাদের আরো ক্লিয়ার করে বলছি। মাতা ও পিতা, ফাদার মাদার, এগুলো কি নাউন? কমন নাউন। যেহেতু কমন নাউন তাহলে কি এটা বিশেষ্য। আবার আসি দ্বিতীয়টায়, এখানে বলছে সোনা ও রূপা। আপনারা যদি নাউনের প্রকারভেদ সম্পর্কে পড়ে থাকেন তাহলে জানবেন সোনা ও রূপা কিন্তু একটা ম্যাটেরিয়াল নাউন, যা গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায়। সেক্ষেত্রে দেখুন, তাহলে এই শর্তটাও মানছে এবং এই শর্তটাও মানছে। দ্বিতীয়টা কি বলছে? দ্বিতীয়টা এখানে আমি বলা হয়েছে যে এই যে ব্যাস বাক্য থাকবে, সেই ব্যাস বাক্যে এবং ও আর ব্যবহৃত হবে। তাহলে দেখুন, এখানে আছে মাতা ও পিতা, তাহলে এই যে এটাকে বলে সংযোজক অব্যয়। এটাকে বলে কি? সংযোজক অব্যয়। আশা করি আরো ভালোভাবে বুঝতে পেরেছেন। তারপরও আমি আরেকটি সোজা একটি উদাহরণ দিয়ে আপনাদের আরো ক্লিয়ার করে দিই। এখানে যদি আমি লিখি সিংহ, সিংহ চিহ্নিত আসন, কি? সিংহ চিহ্নিত আসন সিংহাসন। কি? সিংহাসন। এখানে লিখি সিংহাসন। দেখুন, সিংহ চিহ্নিত আসন সিংহাসন, এই সিংহাসন দ্বারা কি উভয় পদ প্রাধান্য পাইছে? না। কেন পায় নাই? কারণ এখানে সিংহ চিহ্নিত আসন, এই সিংহাসন দ্বারা কি সিংহকে বোঝায়? না। সিংহাসন যারা বোঝায় এই আসনকে। কি বোঝায়? মানে রাজার একটা যে চেয়ার থাকে ওটাকে বলে সিংহাসন, এই আসনকে বোঝায়। অর্থাৎ এটার কিন্তু এই পূর্বপদ কিন্তু প্রাধান্য পায়নি। সেক্ষেত্রে এটা আমি দ্বন্দ্ব সমাস বলতে পারবো না। তো বিষয়টা ক্লিয়ার? তো দেখুন, এই দ্বন্দ্ব সমাস কিন্তু আবার কয়েকটি প্রকার হয়ে থাকে। সাধারণত প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু এই দ্বন্দ্ব সমাসের প্রকার সম্পর্কে আসে। তো চলুন আমি এক এক করে আপনাদেরকে বুঝিয়ে বলি। তো দ্বন্দ্ব সমাসের কয়েকটি প্রকারের মধ্যে রয়েছে মিলনার্থক দ্বন্দ্ব। মিলনার্থক দ্বন্দ্ব হচ্ছে দুটি পদের মধ্যে মিল বোঝায়। তাহলে আবার বলি, মিলনার্থক দ্বন্দ্ব সমাসে দুটি পদের মধ্যে কি বোঝায়? মিল বোঝায়। যেমন মা বাবা, মাসি পিসি, জিনপরি, চা বিস্কুট, ছেলে মেয়ে, মশামাছি, এ প্রত্যেকটা কিন্তু সমস্ত মান উভয় পদে কিন্তু কিল বোঝাচ্ছে। অর্থাৎ মা বাবা দ্বারা কিন্তু মিল বোঝাচ্ছে, মাসি পিসি দ্বারা কিন্তু মিল বোঝাচ্ছে। অর্থাৎ উভয় পদ দ্বারা কি বোঝাবে? মিল বোঝাবে। তারপর আসি বিরোধার্থক। তো বিরোধার্থক দুটি পদের মধ্যে কি বোঝায়? শত্রুতা বোঝায়। দা কুমড়ো, আমরা সাধারণতভাবে দেখবেন শত্রুতা কারোর সাথে আমরা বলে বসি যে ওর সাথে ওর দা কুমড়ো স্বভাব, মানে একজন আরেকজনকে দেখতে পারে না, দা কুমড়ো। সেক্ষেত্রে দুটি পদের মধ্যে কি বোঝায়? শত্রুতা বোঝায়। দেখেন এখানে প্রত্যেকটা পদে শত্রুতা বোঝাচ্ছে। দা কুমড়ো, অহিনকুল, স্বর্গনরক,
আবার আসি বিপরীতার্থক। দুটি শব্দের মধ্যে বিপরীত বোঝায়। কি বোঝায়? বিপরীত। আয় ব্যয়, সরি আয় ব্যয় দুইবারই দিয়েছি। আয় ব্যয়, দিন রাত, ধনী দরিদ্র, ছোট বড়, জামা খরচ। দেখুন আবার এখন আমরা দেখি সংখ্যাবাচক দ্বন্দ্ব। দুটি শব্দের মধ্যে সংখ্যা বোঝায়। আচ্ছা দেখি, 20-25 দুইটা সংখ্যা বোঝাচ্ছে। লক্ষ কোটি সংখ্যা, 7-5 সংখ্যা, 10-12 সংখ্যা। আমি কিন্তু এগুলা সমস্ত পদ দিচ্ছি, একটারও কিন্তু ব্যাস বাক্য দিচ্ছি না। ক্লাসটি বড় হওয়ার কারণে আমি শুধু সমস্ত পদ দ্বারা বোঝাচ্ছি। তাহলে এই যে এটাও সংখ্যা, এটাও সংখ্যা, এটাও সংখ্যা, এটাও সংখ্যা, এটা সংখ্যা, সংখ্যা, অর্থাৎ দুই শব্দের মধ্যে সংখ্যা বোঝায়। এখন আসি সামর্থক দ্বন্দ্ব। একই জাতীয় বস্তু বোঝালে, মানে একই জাতীয়, ঘর বাড়ি, ঘর দ্বারাও যা বোঝায় বাড়ি দ্বারাও তাই বোঝায়, সমর্থক। তারপরে বই পুস্তক, চিঠি পত্র, হাট বাজার। এখন আসি একশের দ্বন্দ্ব। পরপদের সর্বনাম বহুবচন বোঝায়। সে ও তুমি তোমরা বহুবচন, তুমি ও আমি আমরা। শুধু এটাই ব্যাস বাক্য আমি দিছি, কিসের জন্য? বোঝার খাতিরে এটাই শুধু ব্যাস বাক্য দিয়েছি। আর এগুলো শুধু সমস্ত পদ দ্বারা বুঝিয়েছি। সমস্ত পদ, সমস্ত পদ, সমস্ত পদ, সমস্ত পদ। বোঝা গেল? তো এখন দেখুন, এখন আছে অঙ্গবাচক। শরীরে দুটি অঙ্গের নাম থাকবে। তাহলে অঙ্গবাচক দ্বন্দ্ব সমাসে কি থাকবে? শরীরে দুটি অঙ্গের নাম থাকবে। চোখ কান, চোখও একটা অঙ্গ শরীরের, নাকও একটা অঙ্গ। নাক মুখ, হাত পা, এগুলা কি সমাস? দ্বন্দ্ব, অঙ্গবাচক দ্বন্দ্ব সমাস। আবার আসি বহুপদী দ্বন্দ্ব সমাস। দুয়ের অধিক পদ হয়। স্বর্গ, মর্ত্য এবং পাতাল। দেখুন, স্বর্গ, মর্ত্য এবং পাতাল কয়টা পদ? 3টা পদ। এর জন্য বলছে দুইয়ের অধিক পদ হলে কি? সেটা হচ্ছে বহুপদী দ্বন্দ্ব সমাস। এখন আসি অলুক দ্বন্দ্ব। উভয় পদে বিভক্তি থাকে। এই যে এখানে বলছে হাতে ও কলমে, হাতে কলমে। দেখুন এই যে হাতে, এখানে হাত বলে নাই, বলছে কি হাতে। এই যে যে একার, হাতের একার, এটা কিন্তু একটা বিভক্তি। এই যে কলমের যে একার, এটা একটা বিভক্তি। এই যে হাতে কলমে, প্রত্যেকটাই কিন্তু বিভক্তি আছে। চোখে এবং মুখে, চোখে মুখে। শুধু পার্থক্য কি জানেন? এখানে পার্থক্য হচ্ছে ছেলে মেয়ে। এটা অনেকবার পরীক্ষায় আসে। এই ছেলে মেয়ে কিন্তু ভুল করে অলুক দ্বন্দ্বে দেওয়া যাবে না, কারণ ছেলে একটা কিন্তু পূর্ণাঙ্গ নাম। এখানে হাত পার বদলে লিখছে হাতে কলমে, কিন্তু ছেলে মেয়ে এটা কিন্তু ছেলে মেয়েই, এখানে কোনো বিভক্তি আসে নাই। যার কারণে ছেলে মেয়ে কিন্তু বিপরীত, ছেলে মেয়ে বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। এখানে আবার অলুক দ্বন্দ্ব করে কিন্তু ভুল করবেন না। তো এই দ্বিগু সমাস হওয়ার জন্য আমি কয়েকটি শর্ত লিখেছি। তো আপনারা প্রথমে শর্তগুলো লক্ষ্য করুন। প্রথমে আমি লিখেছি পূর্বপদে সংখ্যাবাচক শব্দ হবে। কি? পূর্বপদে সংখ্যাবাচক শব্দ হবে। দ্বিতীয়তে লিখেছি পরপদ বিশেষ্য হবে। কি? পরপদ বিশেষ্য হবে। তারপরে লিখেছি পরপদের অর্থ প্রাধান্য পাবে। সমাহার, সমষ্টি বা মিলন অর্থে ব্যবহৃত হবে। মানে ব্যাস বাক্যটা কি? সমাহার, সমষ্টি বা মিলন অর্থে ব্যবহৃত হবে। তো আমরা উদাহরণটি লক্ষ্য করি। উদাহরণটা লক্ষ্য করলে আমি মনে করি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তো দেখুন, এখানে আমি ব্যাস বাক্যে লিখেছি 4 রাস্তার সমাহার। কি? 4 রাস্তার সমাহার চৌরাস্তা। তো আমরা শর্তগুলো লক্ষ্য করি। আমি প্রথমেই বলেছি পূর্ব পদে সংখ্যাবাচক অব্যয় হবে। আপনারা সকলে অবগত আছেন যে চৌ মানে হচ্ছে 4। কি? এখানে যে আমি চৌরাস্তা বলছি, চৌ অর্থ 4। 4টা কি? সংখ্যাবাচক শব্দ। তাহলে 4 যেহেতু সংখ্যাবাচক শব্দ, আমি আগেই বলেছি পূর্বপদ, এটা পূর্বপদ। চৌ মানে পূর্ব, এই যে চৌরাস্তারে চৌটা কিন্তু পূর্বপদ। তাহলে পূর্বপদের সংখ্যাবাচক অব্যয় হবে। হ্যাঁ, এখন দেখি দ্বিতীয়টা, পরপদ বিশেষ্য হবে। দেখুন এখানে চৌরাস্তা, এই রাস্তা কিন্তু একটা কি? বিশেষ্য পদ। রাস্তাটা কি? বিশেষ্য পদ। এখন দেখুন, তারপরে বলছি পরপদের অর্থ প্রাধান্য পাবে। কি? পরপদের অর্থ প্রাধান্য পাবে। আমি যে এখানে চৌরাস্তা বলছি, এখানে চৌরাস্তা দ্বারা কিন্তু রাস্তাটাকে বোঝায়। কাকে বোঝাচ্ছে? এই রাস্তাটাকে।
যেহেতু রাস্তাটাকে বোঝাচ্ছে, রাস্তাটা কি পথ? পরপথ। চৌরাস্তা, রাস্তাটা কি কিন্তু বোঝায়? রাস্তা যেহেতু পরপথ, তাহলে আমি কি বলছি? পরপদের অর্থ প্রাধান্য পাবে। চৌরাস্তা দ্বারা তো পরপথটাকেই বোঝাইতেছে, রাস্তাটাকেই তো বোঝাচ্ছি। আবার আসি, সমাহার সমষ্টি বা মিলন অর্থে ব্যবহৃত হবে। এখানে আমি যখন ব্যাসবাক্য বলছি চার রাস্তার সমাহার, মানে কি যেখানে চারটি রাস্তার মিলিত হয়, মিলন ঘটে, তো সেক্ষেত্রে আমার কিন্তু এই প্রত্যেকটা শর্ত এখানে মানছে। সেক্ষেত্রে আমি কিন্তু বলতে পারি এটা কি সমাস? দ্বিগু সমাস। তাহলে দ্বিগু সমাসের হওয়ার শর্ত কি কি? পূর্ব পদের সংখ্যাবাচক শব্দ হবে, পরপদ বিশেষ্য হবে, পরপদের অর্থ প্রাধান্য পাবে, ব্যাসবাক্যে সমাহার সমষ্টি বা মিলন অর্থে ব্যবহৃত হবে। দেখুন, আশা করি এই বিষয়টি বলার পর সকলে ক্লিয়ার হয়েছেন। উদাহরণ সহ দেখুন, উদাহরণ সহ বলাতে আপনারা সকলেই এই শর্তগুলো সম্পর্কে আপনাদের ধারণা এসে গেছে। তো চলুন এখন আবার আমরা আরও কয়েকটি উদাহরণ দেখিয়ে আপনাদের বিষয়টি আরও ভালোভাবে ক্লিয়ার করে দিই। তো দেখুন, আমি আপনাদের আরও একটু স্পষ্ট বোঝার জন্য আরও কয়েকটি উদাহরণ দিয়েছি। তো সাধারণত পরীক্ষায় এই সমস্ত পদ থেকে এসে থাকে, এ ব্যাসবাক্য তেমন আসে না। তো দেখুন, এখানে আমি লিখছি ত্রিকাল, তিন কালের সমাহার, তে মাথা, তিন মাথার সমাহার, শতবার্ষিকী, শত বর্ষের সমাহার, সপ্তাহ, সপ্ত অহের সমাহার, অষ্টধাতু, আট ধাতুর সমাহার, চতুরঙ্গ, চার অঙ্গের সমাহার, চতুর্ভুজ, চার ভুজের সমাহার। দেখুন তো, এখানে এই প্রত্যেকটা পূর্বপদ, প্রত্যেকটা পূর্বপদ দ্বারা কি বোঝাচ্ছে? সংখ্যা না? সংখ্যাবাচক শব্দ তো, প্রত্যেকটা পূর্বপদ দ্বারা সংখ্যাবাচক শব্দ বোঝাচ্ছে। কিন্তু ত্রিকাল দ্বারা কালকে বোঝাচ্ছে, ত্রিমাথা দ্বারা মাথাকে বোঝাচ্ছে, শতবার্ষিকী দ্বারা ওই বর্ষকে বোঝাচ্ছে, সপ্তাহ দ্বারা ওই সপ্তাহ অহের বোঝাচ্ছে, অষ্টধাতু দ্বারা ধাতুকে বোঝাচ্ছে, চতুরঙ্গ দ্বারা অঙ্গকে বোঝাচ্ছে, অঙ্গ, চতুর্ভুজ দ্বারা ভুজকে বোঝাচ্ছে। তাহলে প্রত্যেকটা কিন্তু এই পরপদ কিন্তু প্রধান হয়েছে, পরপদ প্রধান হয়েছে, এবং পূর্বপদে কি সংখ্যাবাচক শব্দ হয়েছে। আর কি ব্যাসবাক্যে কি হয়েছে? সমাহার। ব্যাসবাক্যে কি হয়েছে? সমাহার। আশা করি এই ক্লাসটি আপনারা যদি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনি ক্লাসের পড়াগুলো ক্লাসেই মনে থাকার কথা। তো আপনাদের কমেন্টে আপনারা একটা বিষয় শুধু বলবেন। আমি আপনাদের রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস সম্পর্কে পড়িয়েছি। তো দেখুন, তো আপনারা কমেন্টে জাস্ট একটা কথাই বলবেন, যে যে চতুরঙ্গ, এই চতুরঙ্গটি কার লেখা এবং কি ধরনের সাহিত্য, জাস্ট এটাই বলবেন। এই চতুরঙ্গ লিখেছি, এটা এই চতুরঙ্গ নিয়ে আগে একটা ক্লাস করছি। এই চতুরঙ্গ কার লেখা আর কি ধরনের সাহিত্য, এটা সবাই কমেন্টে বলে যাবেন। কর্মধারায় সমাস, তো আমি এখানে কি লিখেছি? কর্মধারায় সমাসের একটি শর্ত লিখেছি, সেটা হচ্ছে পরপদের অর্থ প্রাধান্য পায়। আমি কিন্তু এর আগেও বলেছিলাম আরেকটা প্রকারভেদের দ্বিগু সমাসে বলেছিলাম যে দ্বিগু সমাসেও পরপদ প্রাধান্য পায়, সেক্ষেত্রে এখানেও পরপদ প্রাধান্য পায়। তাহলে পার্থক্য কি? দ্বিগু সমাসের প্রথম যে বলেছিলাম প্রথম পদটা থাকবে সংখ্যাবাচক, আর এখানে প্রথম পদ সংখ্যাবাচক থাকবে না, পার্থক্য এতটুকুই। তো দেখুন, এখানে আমি যে বলেছি পরপদ প্রাধান্য পায়, তা আমি দেখি বাংলা বিষয়ক ভাষা, বাংলা বিষয়ক ভাষা মিলে কি হয়? সমস্ত পদে হয় বাংলা ভাষা। এই যে আমি ব্যাসবাক্যে বাংলা বিষয়ক ভাষা দিয়ে বাংলা ভাষা বললাম, এই বাংলা ভাষা দ্বারা কোনটাকে বোঝাইতেছে? ভাষাটাকে বোঝাইতেছে না। ভাষাটা কি? বাংলা। ভাষাটা কি? বাংলা। কিন্তু মূলত বুঝাইতেছে তো এই ভাষাটা কি। তাহলে পরপদ প্রাধান্য পাইছে, তার মানে এটা কি সমাস? কর্মধারায় সমাস। আবার দেখুন আরেকটা, টাক যে মাথা, টাক মাথা, এই টাক যে মাথা, এই টাক দ্বারা এটা কি বুঝাইতেছে? মাথাটাকেই তো বোঝায়। মাথাটা কেমন? টাক। মূলত বুঝাইতেছে কার? মাথাকে। তাহলে মাথা, তাহলে পরপদ প্রাধান্য পাইছে, এটা তো পরপদ, এটা অপরপদ, তাহলে পরপদ প্রাধান্য পাচ্ছে, সেক্ষেত্রে এটা হবে কি? কর্মধারায় সমাস। এখন আবার আসি, এই কর্মধারায় সমাসকেও পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে রূপক কর্মধারায়, মধ্যপদলোপী কর্মধারায়, উপমান কর্মধারায়, উপমিত কর্মধারায় এবং নিত্য কর্মধারায়। আপনারা
যারা আমার ক্লাসটি ধারাবাহিকভাবে করছেন তারা নিশ্চয়ই অবগত আছেন যে আমি প্রথমে ডেমো ক্লাস নিয়েছিলাম, সেটা হচ্ছে উপমান আর উপমিতুর। সেক্ষেত্রে আমি আজকে এই দুইটা টপিক বলবো না, আমি আজকে এই তিনটা কর্মধারায় সমাসের এই তিনটা প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তো দেখুন, প্রথমে আমি আলোচনা করছি রূপক কর্মধারায় সমাসে। তো এখানে রূপক কর্মধারায় সমাস কাকে বলে? রূপক কর্মধারায় সমাসে একটি শর্ত হচ্ছে একটি পদ ছোঁয়া যায়, অন্য পদ ছোঁয়া যায় না। আমি এটা আপনাকে এত সুন্দরভাবে উদাহরণ দিয়ে বুঝাবো, এর আগে অন্য কোনো ভিডিওতে আপনারা এমন সুন্দরভাবে বুঝতে পেরেছেন কিনা সন্দেহহীন। তো আমি এখানে কি বলছি, একটি পদ ছোঁয়া যায়, অন্য পদ ছোঁয়া যায় না, তাকে কি বলে? রূপক কর্মধারায়। তো আসুন উদাহরণের মাধ্যমে জেনে নিই। এখানে আমি বলছি মন মাঝি। আচ্ছা, আবার দেখুন আমি কি বলছি, একটি পদ ছোঁয়া যায়। দেখুন তো, এখানে আমি যে বলছি মন মাঝি, আরেকটি পদ ছোঁয়া যায় না। এখানে মন আর মাঝি, মনটা কি কখনো ছোঁয়া যায়? আমি যে এই যে মন মাঝি বললাম সমস্ত পদে, এই মনটাকে কি কখনো ছোঁয়া যায়? না, মনটা কিন্তু ছোঁয়া যায় না। কিন্তু এই মাঝিটাকে কি বলে? মাঝি কিন্তু ছোঁয়া যায়। মাঝিকে যে নৌকা চালায় সেই তো মাঝি। এই মাঝিকে কিন্তু চাইলে আপনি ছুঁতে পারবেন। আবার আসি বিষাদ সিন্ধু। বিষাদ শব্দের অর্থ দুঃখ। আপনি দুঃখ কি কখনো ছোঁয়া যায়? দুঃখকে, দুঃখ অনুভবের বিষয়, এটা ছোঁয়া যায় না। কিন্তু দেখুন এই সিন্ধু, সিন্ধু মানে সাগর, আপনি চাইলেই সাগরে গিয়ে সাগরের পানি ছুঁয়ে আসতে পারবেন, অর্থাৎ সাগরকে ছোঁয়া যায়। তাই এগুলো কি? এগুলো মূলত রূপক কর্মধারায় সমাস। রূপক কর্মধারায় সমাস আর কি বলি? যেমন মন রূপ মাঝি, বিষাদ রূপ সিন্ধু, এগুলো কি ব্যাস বাক্য। আবার এই যে মন ছোঁয়া যায় না, মাঝি ছোঁয়া যায়, বিষাদটা ছোঁয়া যায় না, সিন্ধুটা ছোঁয়া যায়। তাহলে শর্ত অনুযায়ী মিলছে, একটি পদ ছোঁয়া যায়, অন্যটি পদ ছোঁয়া যায় না। আশা করি একেবারে এটা পরিষ্কার হয়ে গেছেন। আশা করি, আমি মনে করি যে আপনারা জীবন থাকতে আর এই রূপক কর্মধারায় সমাস ভুলবেন না। এখন প্রিয় ভাই বোনেরা, এখন আমরা কর্মধারায় সমাসের মধ্য পদলোপী কর্মধারায় সম্পর্কে আলোচনা করব। তো মধ্য পদলোপী কর্মধারায়ের আমি দুইটা শর্ত দিয়েছি। ব্যাস বাক্যের মাঝের পদ লোপ পায় এবং পূর্বপদ প্লাস পরপদ দুই পদেই হবে বিশেষ্য। কি? দুই পদেই বিশেষ্য হবে, অর্থাৎ পূর্বপদ বিশেষ্য হবে, পরপদ বিশেষ্য হবে। এখন আমি যদি আপনাদের বলি সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, আমি আগেই বলেছি কি দুইটাই কি হবে? বিশেষ্য। আর আমরা জানি কর্মধারায় সমাসে কি হয়? পরপদ প্রাধান্য হয়, সেটা কিন্তু আগেই বলেছি, পরপদ প্রাধান্য হয়। এখানে যে আমি লিখছি সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, এই সিংহাসন দ্বারা কাকে বোঝাচ্ছে? আসনটাকেই তো বোঝাচ্ছে। কাকে বোঝায়? আমি ওই যে ডেমো ক্লাসে বলেছিলাম এই সিংহাসন উদাহরণ দিয়ে, কাকে বোঝাচ্ছে? আসনটাকেই তো বোঝাচ্ছে। পরপদ প্রাধান্য পাচ্ছে। এবং দেখো এই সিংহ একটা বিশেষ্য, আসন একটা বিশেষ্য। আর আরেকটা শর্ত হচ্ছে এই আসন কি কখনো সিংহ হয়? বা সিংহ কখনো কি আসন হয়? সিংহ কখনোই আসন হয় না। এখন আমি জানি এই উদাহরণ দেখার পরে অনেকে আমার মন থেকে কি পড়ছেন, মন থেকে বকা দিচ্ছেন কিংবা গালি দিচ্ছেন। কারণ কি? আমি যে যখন বললাম যে সিংহ কখনো কি আসনের মতো হয়, তখন আবার এখানে মনে মনে আপনি বলতেছেন যে ও কি পাগল নাকি, ও এর আগেও তুলনা দেখালো যে পুরুষ কখনো সিংহের মতো হয়, সেটা দেখালো, সেটা হলে হলে উপমিত। আবার এখানে আইসে একটা বলতেছে কর্মধারায় সমাস, মানে মধ্যপদলোপী কর্মধারায় সমাস। আপনাদের এটার জন্যে দেখুন, আপনাদের কিন্তু ওই দ্বিগু সমাস, তারপরে যে আমরা দ্বন্দ্ব সমাস, এগুলো ঝামেলা লাগে না। এই ঝামেলা সেই লাগে হচ্ছে মধ্যপদলোপী কর্মধারায়। এখানে দেখুন, আমি কিন্তু যখন বলছিলাম পুরুষ সিংহের ন্যায়, যখন পুরুষ সিংহের ন্যায় বলছিলাম, তখন ওই পুরুষের সাথে সিংহটাকে তুলনা করেছিলাম। কিন্তু মধ্যপদলোপী কর্মধারায় কোনো তুলনা হবে না। এখানে কি আমি বলেছি যে সিংহ ন্যায় কি আসন হয়? এরকম কিন্তু তুলনা বোঝাই নাই। আমি জাস্ট বলছি সিংহ কখনো কিন্তু আসন হয় না, আমি এটা বলছি, আমি কিন্তু তুলনা বুঝাইনি। সেক্ষেত্রে আবার দেখুন, এখানে আমি যদি বলি যে হাত ঘড়ি, হাত কি কখনো ঘড়ি হয়? হয় না কিন্তু। তাই বলে আমি কিন্তু হাতের সাথে ঘড়ির তুলনা দিচ্ছি না। এখানে আপনারা ধরতে হবে যে হাতে পরা হয় যে ঘড়ি, যেহেতু হাত ঘড়ি দ্বারা হাত কোনো দিন ঘড়ি হয় না, আপনার ভেবে নিতে হবে যে এর মাঝখানে কোনো পদ রয়েছে। এর মাঝখানের পদটা কি? যেমন হাত হাত, ঘড়ি ঘড়ি, কিন্তু এই যে মাঝখানের পদ রয়েছে, এই পদটা লোপ পেয়েই কিন্তু এই হাত ঘড়ি হয়েছে। যেহেতু লোপ পেয়েছে, তার জন্য এটা কি? মধ্যপদলোপী কর্মধারায়। আবার সিংহ চিহ্নিত আসন,
এই চিহ্নিত শব্দটি কিন্তু লোপ পেয়েছে। এই চিহ্নিত শব্দটি লোপ পেয়ে হয়েছে কি সিংহাসন। আশা করি বুঝেছো। আসো আমরা আরেকবার বুঝাই। আমি যখন বলেছিলাম সিংহ পুরুষ, কি সিংহ পুরুষ, তখনও কিন্তু এই সিংহর সাথে পুরুষটা কি করছিলাম, কম্পেয়ার করছিলাম, তুলনা করছিলাম, যার কারণে ওটা ছিল হচ্ছে উপমিত কর্মধারায়। কিন্তু এখানে মধ্যপদলোপী কর্মধারায় হওয়ার একটাই কারণ, আমি এখানে কোনো তুলনা করিনি, এখানে কোনো তুলনা করিনি। ওই উপমিত বা উপমান বা রূপক এই তিনটা সমাসে হচ্ছে তুলনা করা হয়, কিন্তু মধ্যপদলোপী কর্মধারায় কখনো তুলনা করা হয় না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। দেখো এখানে লিখেছি উপমান এবং উপমিত কর্মধারায় সমাস। তো আমি তোমাদের বোঝার খাতিরে এটা দুইটা আলাদা আলাদাভাবে লিখেছি। তোমাদের কিছু বুঝতেও হবে না, কিছু পারতেও হবে না। জাস্ট আমি যে দুইটি শর্ত দিয়েছি, এই শর্তগুলো দুটোই মনে রাখলেই তোমাদের হয়ে যাবে। দেখো আমি কি শর্ত দিয়েছি, এখানে শর্ত দিয়েছি হলো সত্য হলে উপমান, কি সত্য হলে উপমান আর মিথ্যা হলে উপমিত, একটা শর্ত। দ্বিতীয় শর্তটি হচ্ছে সমস্ত পদে কি থাকবে, উপমানের সমস্ত পদে থাকবে হচ্ছে বিশেষ্য ও বিশেষণ, আর উপমিত কর্মধারায় সমাসের সমস্ত পদে থাকবে হচ্ছে বিশেষ্য প্লাস বিশেষ্য। বোঝো নাই তো? আচ্ছা বুঝতে হবে না। উদাহরণ দেখো, এখানে কি বলছি, মিথ্যা হলে উপমিত, মিথ্যা হলে উপমিত। এখন উদাহরণ খেয়াল করলে দেখবে পুরুষ সিংহের ন্যায়। আচ্ছা পুরুষ সিংহের ন্যায়, পুরুষ কখনো কি সিংহের মতো হয়? পুরুষের হয়তো তার কঠোর পরিশ্রম বা অনেক কিছু তাকে সিংহের মতো করে তুলি, কিন্তু চেহারার দিক দিয়ে পুরুষ কিন্তু কখনো সিংহের মতো চেহারা হয় না। যেহেতু হয় না তাহলে এটা মিথ্যা, কারণ পুরুষ সিংহের মতো কখনো হয় না। চেহারা কি কখনো পুরুষের সিংহের মতো হয়? হয় না কিন্তু। তাহলে এটা যেহেতু মিথ্যা, তার মানে এটা উপমিত। আবার আসি, আখি পদ্মের ন্যায়। আচ্ছা আখি মানে চোখ, চোখ কখনই কি পদ্মের মতো হয়? পদ্ম ফুলের মতো কি কখনো চোখ হয়? এটা কি হয়? যেহেতু হয় না, এটা মিথ্যা, তাহলে এটাও কি উপমিত। কুমারী ফুলের ন্যায়, আমরা কি রূপক অর্থে বা প্রতীকী অর্থে কিন্তু কুমারী ফুলের বলি যে ফুলকুমারী, অর্থাৎ কুমারী ফুলের ন্যায়। এই কুমারী কিন্তু ফুলের ন্যায়, এটা বৈশিষ্ট্যকে বলছে, আর প্রতীকীভাবে বলছে, কিন্তু মূলত এই কুমারী কি কখনো ফুলের মতো হয়? কুমারীর চেহারা কি কখনো ফুলের মতো হয়? যেহেতু হয় না, তাহলে এটাও কি মিথ্যা, তার মানে উপমিত। আমার কথাটা বুঝছো তো? অর্থাৎ যা মিথ্যা আমরা প্রতীকীভাবে বা রূপক অর্থে ব্যবহার করি, কিন্তু মিথ্যা। পুরুষের চেহারা কখনো সিংহের মতো হয় না, এই আখি কখনো এই পদ্মের মতো হয় না, এই কুমারী কখনো ফুলের মতো হয় না, যেহেতু এটি হয় না, মিথ্যা, তার মানে এটি উপমিত। আবার আসি এখন উপমান। উপমানে কি বলছি, সত্য হলে উপমান, কি সত্য হলে উপমান, এবং সমস্ত পদে থাকবে বিশেষ্য প্লাস বিশেষণ। দেখো এখানে আমি কি বলছি, কাজলের মতো কালো, এটা সত্যি নাকি বলো? অবশ্যই সত্যি, কারণ এই কি বলছে, কাজলের মতো কালো, কাজলটা কিন্তু অবশ্যই কালো হয়, কালো হয় না? কাজল যেহেতু অবশ্যই কালো হয়, এটা সত্য কথা, আর যেহেতু সত্য কথা তার মানে এটা হবে কি উপমান, কারণ কাজল তো কালোই হয়, যেহেতু কাজল কালো তাহলে এটা সত্য কথা। এখানে তো পুরুষ সিংহের মতো হয় না, কিন্তু এখানে কাজল কিন্তু কালো হয়, তাহলে এটা উপমান। আবার আসি, তুষার শুভ্র। হ্যাঁ শুভ্র মানে কি সাদা, তুষার কিন্তু সবসময় সাদাই হয়, সাদা হয় না? তুষারের যে শুভ্র পরে ওটা সবসময় সাদা হয়, তাহলে এটাও যখন যেহেতু সত্য, তাহলে এটাও কি হবে উপমান। দেখো বুঝছো নাকি? আর এই যে এইখানে কথাটা কি বলছে আমি, যে যে সমস্ত পদ, এটাকে বলে সমস্ত পদ, এটাকে বলে সমস্ত পদ, এগুলোকে কি বলে সমস্ত পদ, আর এটা বলে ব্যাস বাক্য। এখানে দেখো, এখানে উপমানের আমি কি বলছি, উপমানে আমি বলছি সমস্ত পদটা হবে প্রথমে বিশেষ্য প্লাস বিশেষ্য। পুরুষ একটা কি, পুরুষ কিন্তু একটা বিশেষ্য, কি বিশেষ্য? পুরুষে বলে কমন নাউন, মানে পুরুষ দ্বারা সকল পুরুষকে বোঝায়। পুরুষ একটা বিশেষ্য, সিংহ কিন্তু একটা পশুর নাম, তাহলে সিংহ বিশেষ্য। পদ্ম একটা ফুলের নাম, পদ্ম বিশেষ্য। আখিও কিন্তু শরীরের অঙ্গ প্রত্যঙ্গ স্বাভাবিকভাবে বিশেষ্য হয় কিন্তু, তাহলে পদ্ম বিশেষ্য, আখিও বিশেষ্য, ফুলও বিশেষ্য, কুমারীও বিশেষ্য। শর্ত কি মানছে? মানছে তো। আবার এখানে আসো, এখানে বলছি কি কাজল কালো, এই কাজলটা কি, কাজলটা বিশেষ্য, কিন্তু কালোটা ওই কাজলকে বোঝাইছে কেমন কালো, কেমন কালো।
যেহেতু কালো তাহলে এটা কি বিশেষণ। আবার তুষার, বরফ, তুষার কি বরফ, এটা কিন্তু বিশেষ্য। কিন্তু এই যে শুভ্র, মানে তুষারটা কেমন, সাদা, কেমন দ্বারা প্রশ্ন করলে কিন্তু আমরা বিশেষণ পাই, কেমন, শুভ্র অর্থাৎ সাদা। তাহলে এই শর্তটাও মানছে, এই শর্তটাও মানছে। আমি বিশ্বাস করি যে আজকের এই টপিকটা বোঝার পর অন্তত মৃত্যুর আগ পর্যন্ত এটা কারো ভোলার কথা নয়। ভাই বোনেরা, এখন আমরা শুরু করব নিত্য কর্মধারায় সমাস। ব্যাস বাক্যে যে সে যিনি তিনি থাকলে নিত্য কর্মধারায় সমাস। কি, ব্যাস বাক্যে যে সে যিনি তিনি থাকলে নিত্য কর্মধারায় সমাস। তো দেখুন, যিনি জজ তিনি সাহেব, কি জজ সাহেব, যিনি মৌলবী তিনি সাহেব, মৌলবী সাহেব। এই যে যিনি তিনি, যিনি তিনি, এই অর্থাৎ যিনি তিনি যে সে এরকম সম্বন্ধবাচক শব্দ দ্বারাই কি হয়ে যায়, নিত্য কর্মধারায় সমাস। আশা করি একটি বিষয় আপনাদের আরেকবার না বললেই নয়। আমি যে বলেছি প্রথমে কিন্তু আপনাদের এই কর্মধারায় যে সংজ্ঞা ছিল, এই সংজ্ঞাটা কিন্তু এই প্রত্যেকটার সাথে মিলাবেন। দেখবেন এই এটার বৈশিষ্ট্য আলাদা, এটার বৈশিষ্ট্য আলাদা, এটার বৈশিষ্ট্য আলাদা, প্রত্যেকটার বৈশিষ্ট্য আলাদা ঠিকই থাকলেও কিন্তু একটা দিকে মিল আছে, সেটা হচ্ছে কর্মধারায় সমাসে আমি বলছিলাম পরপদ প্রধান হবে। সেক্ষেত্রে রূপক কর্মধারায় সমাসেও পরপদ প্রধান, মধ্যপদলোপীয় পরপদ প্রধান, উপমানেও পরপদ প্রধান, উপমিত পরপদ প্রধান, নিত্য পরপদ প্রধান, অর্থাৎ প্রত্যেকটাই পরপদ প্রধান হবে। এবং পরপদ প্রধান থাকা সত্ত্বেও প্রত্যেকের কিন্তু আবার আলাদা বৈশিষ্ট্য রয়েছে, আর সে আলাদা বৈশিষ্ট্যই তাকে আলাদা একটা নাম দিয়েছে। যার কারণে আমরা বলি রূপক কর্মধারায়, মধ্য কর্মধারায়, মধ্যপদলিপি কর্মধারায়, উপমান কর্মধারায়, উপমিত কর্মধারায়, নিত্য কর্মধারায়। বুঝতে পেরেছেন? আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন। তো আশা করি আজকের এই ক্লাসটি দেখার পর আপনাদের একটু হলেও কর্মধারায় সমাস সম্পর্কে একটু জানার পরিধিটা বেড়েছে, আর যে বুঝতে পারেন সে আরও ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আশা করি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা দেখছেন, এবং ভিডিওর শেষে আপনারা লাইক, কমেন্ট, অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখুন প্রিয় ভাই বোনেরা, আজকে আমি আগেই বলেছি আজকে আমাদের টপিক হচ্ছে বহুব্রীহি সমাস। আর এই বহুব্রীহি সমাস আমি বারবার কেন বলছি, যে আজকের ভিডিওটা দেখলে আপনারা হয়তো এর আগে বহুব্রীহি সমাস সম্পর্কে অনেক ভিডিও দেখেছেন, কিন্তু আজকের ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে পূর্বের ভিডিও থেকে আজকের এই আমার ভিডিওর পার্থক্যটা সহজেই বুঝতে পারবেন। কারণ আজকে আমি বহুব্রীহি সমাস সম্পর্কে এমন একটি ক্লাস নিতে চলেছি যেটা আপনাদের মনের মতো হবে ইনশাআল্লাহ। তো দেখুন এখানে আমি লিখেছি কি, যে সমাসের সমস্ত পদে পূর্বপদ ও পরপদের অর্থ না বুঝিয়ে অন্য কোনো অর্থ বোঝায় তাকে বহুব্রীহি সমাস বলে। অর্থাৎ এখানে সমস্ত পদে, যে সমস্ত পদে এমন একটা সমাস আসবে যেটারে পূর্বপদ কিংবা পরপদ কোনো পদেরই প্রাধান্য পাবে না, অর্থাৎ সেটা এই পদের প্রাধান্য না পেয়ে এই অর্থটা ভিন্ন একটি অর্থে প্রকাশ করবে। আচ্ছা, না বুঝলে দেখুন দ্বিতীয়, এই সমাসে বেশিরভাগ সময় পৌরাণিক চরিত্র, কি পৌরাণিক চরিত্র, হিন্দু চরিত্র নাম হয়ে থাকে। অর্থাৎ সমস্ত পদটা কি হয়ে থাকে, হিন্দু কিংবা পৌরাণিক চরিত্রের নাম হয়ে থাকে। আর ব্যাস বাক্যে যার, জাতের ইত্যাদি শব্দ ব্যাস বাক্যে ব্যবহৃত হয়। আচ্ছা, একটা উদাহরণ যদি আমি বলি তাহলে আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে বিষয়গুলো। এখানে আমি লিখেছি কি, এখানে আমি লিখেছি 10 আনন যার দশানন। দেখুন এখানে এই দশানন দ্বারা কি বোঝায়, আমি কিন্তু এই 10 আনন দ্বারা কি 10 বোঝাচ্ছে না আনন বোঝাচ্ছে, এর কোনোটাই বোঝাচ্ছে না। এখানে আমি লিখেছি 10 আনন যার দশানন, এখানে পূর্বপদে আছে 10, পরপদে আছে আনন, কিন্তু এই দুইটার একটাও কিন্তু প্রাধান্য পাচ্ছে না। এই 10 আনন দ্বারা কাকে বোঝায় জানেন? সেটা যদি আপনারা এখানে কোনো হিন্দু ধর্মাবলম্বী বোন বা ভাই হয়ে থাকে তাহলে স্পষ্ট বুঝবেন। এই 10 আনন দ্বারা বোঝানো হচ্ছে রাবণের 10টি মাথা থাকায় এই রাবণকে বলা হয় 10 আনন। অর্থাৎ এই 10 আনন দ্বারা 10কে বা আননকে কোনোটাই বোঝায় না। এই 10 আনো দ্বারা বোঝাচ্ছে হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের রাবণের যে 10 মাথা থাকে তার জন্য সেই রাবণকে বলা হয় 10 আনন। তাই আমার কথার সাথে দেখুন মিলিয়ে দেখুন, যে সমস্ত পদের পূর্বপদ পরপদ কোনোটার অর্থ প্রাধান্য না পেয়ে ভিন্ন একটি অর্থ প্রকাশ করে, অর্থাৎ এটা 10ও প্রাধান্য পায় নাই, আননও প্রাধান্য পায় নাই, ভিন্ন একটি অর্থ প্রাধান্য পাইছে, যার 10 আনন শব্দের অর্থ বোঝায় হিন্দুদের রাবণকে। আবার এখানে আমি লিখছি
গজ আনন যার গজানন, এই গজানন দ্বারা কিন্তু গজও বুঝাচ্ছে না, আননও বুঝাচ্ছে না। এই গজানন দ্বারা বুঝাচ্ছে হচ্ছে হিন্দুদের একটি থাকে অসুর, কি থাকে, গণেশ, অর্থাৎ গণেশ থাকে, তাকে বলা হয় হচ্ছে গজানন। এখন আপনারা বলতে পারেন যে এখানে 10 শব্দটি আছে। আপনি তো বলেছেন যে পূর্ব পদে যদি সংখ্যাবাচক শব্দ থাকে সেক্ষেত্রে দ্বিগু সমাস হয়। হ্যাঁ, অবশ্যই হয়, কিন্তু এখানে তো 10 কিন্তু প্রাধান্য পাচ্ছে না, আনন্দ প্রাধান্য পাচ্ছে না। আমি তখন বলেছিলাম যে ওখানে চৌরাস্তা আছে, চৌরাস্তা দ্বারা কিন্তু রাস্তাটাকে বোঝাচ্ছিল, অর্থাৎ পরপদের প্রাধান্য পাচ্ছিল, কিন্তু এখানে কিন্তু কোনো পদেরই প্রাধান্য পাচ্ছে না। অর্থাৎ এই দশানন দ্বারা এটা বোঝাচ্ছে হিন্দুদের একটি রাবণের যে 10 মাথা ছিল তাকে বোঝাচ্ছে, অর্থাৎ হিন্দুদের না একজন ইয়ের নাম ছিল, রাবণের নাম ছিল দশানন। অর্থাৎ এটা 10 প্রাধান্য পাচ্ছে না, আনন্দ প্রাধান্য পাচ্ছে না, পাচ্ছে একটি ভিন্ন নাম। সেক্ষেত্রে এটা হবে বহুব্রীহি সমাস। কথাটা স্পষ্ট বোঝা গেছে? দেখুন, আমি এখানে লিখেছি বহুব্রীহি সমাস 8 প্রকার। তো আপনারা যারা আমার ক্লাস রেগুলার করছেন তারা নিশ্চয়ই অবগত আছেন যে আমি আগের ক্লাসে এই বহুব্রীহি সমাস সম্পর্কে আলোচনা করেছিলাম। আসলে আরেকবার আমি এই বহুব্রীহি সমাস কাকে বলে বা কিভাবে হয় শর্তগুলো আরেকবার আমি রিপিট করছি। সেক্ষেত্রে বহুব্রীহি সমাসের প্রধান একটি শর্ত, সেটা হচ্ছে যে বহুব্রীহি সমাসের যে সমস্ত পদ থাকে, অর্থাৎ এই সমস্ত পদ থাকে, এই সমস্ত পদ হচ্ছে পূর্বপদ এবং পরপদ কোনো পদের অর্থই প্রাধান্য না পেয়ে ভিন্ন একটি অর্থ প্রাধান্য পায়। তো এটা হচ্ছে বহুব্রীহি সমাসের প্রধান সংজ্ঞা, অর্থাৎ প্রধান শর্ত। এখন এই বহুব্রীহি সমাস আবার কত প্রকার? 8 প্রকার হয়ে থাকে। তো বহুব্রীহি সমাস 8 প্রকার হয়ে থাকে। এই বহুব্রীহি সমাসের 8টা প্রকার আমি আজকে আপনাদের ধরিয়ে সবচেয়ে সুন্দরভাবে আপনাদের মতো করে বোঝানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ। তো চলুন, এখানে প্রথমে লিখছি 8টা প্রকারের মধ্যে প্রথম প্রকারটি হচ্ছে সমাধিকরণ বহুব্রীহি। তো সমাধিকরণ বহুব্রীহির প্রধান শর্ত হচ্ছে এখানে পূর্বপদ বিশেষণ হবে, পরপদ বিশেষ্য হবে। কি হবে? পূর্বপদ হবে বিশেষণ, পরপদ বিশেষ্য। আর এই যে আমি প্রত্যেকটি প্রকার লিখেছি, এই প্রত্যেকটা প্রকারের মধ্যে একটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই প্রত্যেকটা প্রকারের পূর্বপদ পরপদ কোনো প্রকারই প্রাধান্য না পেয়ে ভিন্ন একটি অর্থ প্রাধান্য পাবে এই সমস্ত পদে। অর্থাৎ অন্যান্য বৈশিষ্ট্য আলাদা হলেও এই প্রত্যেকটা প্রকারের মধ্যে একটা বৈশিষ্ট্য ঠিক থাকবে, সেটা হচ্ছে বহুব্রীহি সমাসের এই যে সমস্ত পদ এটার মূল অর্থ প্রাধান্য না পেয়ে, অর্থাৎ এটা পূর্বপদ পরপদ অর্থ প্রাধান্য না পেয়ে ভিন্ন একটি অর্থ প্রাধান্য পায়। আচ্ছা, আমরা দেখি। তো এখানে আমি উদাহরণের মাধ্যমে বোঝাইছি হচ্ছে পিত অম্বর যার পীতাম্বর। একটু বুঝুন, এখানে আমি বলছি কি পিত অম্বর যার পীতাম্বর। এই যে দেখুন, এখানে পিত দ্বারা, পিত অর্থ হচ্ছে হলুদ, আর অম্বর হচ্ছে বস্ত্র। কেমন বস্ত্র? হলুদ বস্ত্র। অর্থাৎ এই হলুদটা হচ্ছে বিশেষণ আর বস্ত্রটা হচ্ছে বিশেষ্য। তাহলে কিন্তু এটা গঠন অনুসারে এটা শর্ত মানছে। এখন আমরা দেখি বহুব্রীহি সমাসের যে প্রধান যে শর্ত, যে বহুব্রীহি সমাসের এই 2 পদের অর্থই প্রাধান্য না পেয়ে ভিন্ন একটি অর্থ প্রাধান্য পায়। আমি এখানে যদি দেখি প্রীত অম্বর যার পীতাম্বর, এ পীতাম্বর দ্বারা কিন্তু এ প্রীতকেও বোঝায় না, অম্বরকেও বোঝায় না। এ পীতাম্বর দ্বারা বোঝায় হিন্দুদের শ্রীকৃষ্ণ, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে। কি বোঝায়? শ্রীকৃষ্ণকে। অর্থাৎ এটার এ পদ প্রাধান্য পায়নি, এই পদর অর্থর প্রাধান্য পায়নি, পেয়েছে কি? অর্থাৎ এই 2 পদের অর্থই প্রাধান্য না পেয়েছে হিন্দুদের শ্রীকৃষ্ণ। অর্থাৎ এখানে পীতাম্বর যার দ্বারা বোঝানো হয়েছে শ্রীকৃষ্ণকে। বোঝা গেল? আসেন আরেকটা দেখি। তারপরে 2 নাম্বার শর্ত হচ্ছে, 2 নাম্বারের প্রকার হচ্ছে ব্যাধিকরণ বহুব্রীহি। তো এটার গঠন হচ্ছে পূর্বপদ বিশেষ্য হবে, পরপদও বিশেষ্য হবে। এখন দেখুন, 80তে 20 যার 80-20, অর্থাৎ এই 80-20 দ্বারা আমি কি বোঝায়? এই 80-20 দ্বারা কি এটার অর্থ বোঝায়, এই 80-র অর্থ বোঝায় না 20-এর অর্থ বোঝায়? কোনোটার অর্থ বোঝায় না। এখানে 80ও অর্থ বোঝাচ্ছে না, 20 অর্থ বোঝাচ্ছে না। এই 80-20 দ্বারা বোঝাচ্ছে হচ্ছে সাপকে। আমরা জানি 80-20 এটা বলতে 80-20 দ্বারা বোঝায় হচ্ছে ছাপকে। আসুন এখন আমি 3 নাম্বারটা বলি। 3 নাম্বার হচ্ছে ব্যতিহার, একই পদের দ্বিরুক্তি। তাহলে গঠনটা হবে কি? একই পদের দ্বিরুক্তি। দেখুন এখানে কি আছে? হাতে হাতে যে লড়াই হাতাহাতি। এখানে হাতাহাতি বলতে আমরা কি বুঝাই?
হাতাহাতি বলতে কি আমরা এই যে এই হাতাহাতি করি এটা বোঝাই না। হাতাহাতি বলতে এখানে কিন্তু ভিন্ন অর্থ প্রকাশ পাইছে। হাতাহাতি বলতে আমরা বুঝাই মারামারি। কি বুঝাই? মারামারি। আর এখানে আমি কি বলছি? একই পদের দ্বিরুক্তি। হাতাহাতি, লাঠালাঠি, কোলাকুলি, ঠেলাঠেলি, এইসব এইসব সমস্ত পদই হচ্ছে কি এ ব্যতিহার বহুব্রীহি সমাস। এখন আসি নয়ত বহুব্রীহি সমাস। এখানে না অব্যয় হবে। কি হবে? ব্যাস বাক্যের প্রথমে কি না অব্যয় হবে। এই যে নেই তার যার কি হবে? বেতার। এখন দেখুন এই বেতার দ্বারা কি, এই আমরা তো জানি টেলিফোনেরও মোবাইল ফোনেরও তার নাই, এবং কি অনেক কিছুরই তার নাই, বর্তমানে ল্যাপটপের তার নাই। তাই বলে এই বেতার দ্বারা কি সবগুলো বোঝায়? না। এই বেতার দ্বারা শুধু একটা বিষয় বোঝায়, সেটা হচ্ছে রেডিও। দেখুন তো এখানে যে আমি 4টা উদাহরণ দিলাম, এই 4টার উদাহরণ, যে পীতাম্বর, এটা পীতাম্বর দ্বারা পিত বোঝাইছে না অম্বর বোঝাইছে? কোনোটি বোঝায় নাই। এই পীতাম্বর দ্বারা বোঝাইছে হিন্দুদের শ্রীকৃষ্ণকে। আবার 80তে 20 যার, এখানে 80 বোঝাইছে না 20 বোঝাইছে? কোনোটাই বোঝায় নাই। এই 80-20 দ্বারা বোঝাইছে সাপকে। এই যে হাতাহাতি দ্বারা এরকম হাতাহাতি বোঝাইছে না, এই হাতাহাতির দ্বারা বোঝাইছে মারামারিকে। এই যে নেই তার যার বেতার, এই নেই তার বলতে কি মোবাইল ফোন ল্যাপটপ এগুলো বোঝাইছে না, এই বেতার দ্বারা বোঝাইছে নির্দিষ্ট একটা, সেটা হচ্ছে রেডিওকে। অর্থাৎ দেখুন এই প্রত্যেকটা উদাহরণের বৈশিষ্ট্য কিন্তু পূর্বপদ পরপদের কোনো অর্থই প্রাধান্য পায়নি, ভিন্ন একটি অর্থ প্রাধান্য পেয়েছে। তাহলে আমরা যখনই দেখব যে এই এই পীতাম্বর, 80-20, হাতাহাতি এগুলো কি, যে এইটার মেন অর্থটা প্রাধান্য না পেয়ে ভিন্ন অর্থ প্রাধান্য পায়, তাহলে আমরা বুঝবো এগুলোর সবগুলো কি বহুব্রীহি সমাস। আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন। তো এখন জায়গার স্বল্পতার কারণে আমি 4টা লিখেছি, আর দেখুন পরবর্তীতে আমি বাকি 4টা বুঝিয়ে দিচ্ছি। তো দেখুন 5 নম্বরে হচ্ছে মধ্যপদলোপী বহুব্রীহি। তো মধ্যপদলোপী বহুব্রীহি হচ্ছে মধ্যপদ লোপ পায়। অর্থাৎ এই যে বাড়তি ব্যাখ্যামূলক পদ রয়েছে, এই পদটা লোপ পায়। আর আমরা জানি বহুব্রীহি সমাস মানেই কোনো পদের অর্থই প্রাধান্য পাবে না, ভিন্ন একটি অর্থ প্রকাশ করবে। এখানে হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, হাতে খড়ি, এই হাতে খড়ি দ্বারা কি হাতে বা খড়ি ওরকম কোনো অনুষ্ঠান বোঝায় না। অর্থাৎ শিশুদের যে প্রাথমিক যে বর্ণ যা শেখানো হয়, সেই শেখানোর প্রথম দিনই বলা হয় তাদের হাতে খড়ি। কি হাতে খড়ি, তো এটা আলাদা একটি অর্থ প্রকাশ করছে। আবার এখানে দেখুন সংখ্যাবাচক বহুব্রীহি, পূর্বপদ সংখ্যাবাচক হবে, পরপদ বিশেষ্য হবে। এখন আপনারা কোশ্চেন করতে পারেন যে দ্বিগু সমাসেও কিন্তু পূর্বপদ সংখ্যাবাচক হয়েছে, পরপদ বিশেষ্য হয়েছে। সেক্ষেত্রে এটা আর ওইটার মধ্যে আমরা পার্থক্য বুঝবো কিভাবে? দেখুন ওখানে দ্বিগুক সমাসে যখন আমি বলছি চৌরাস্তা, তখন কিন্তু এই রাস্তাটাকেই বোঝাচ্ছিল, কিন্তু এখানে আমি বলছি 5 অনন যার, পঞ্চানন। এ পঞ্চানন দ্বারা কি পঞ্চ মানে 5 আর আনন বোঝাইছে না, এই পঞ্চানন দ্বারা বোঝানো হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের শিবকে। কি শিবকে, অর্থাৎ ভিন্ন একটি অর্থ প্রকাশ পেয়েছে। এখন দেখুন অলোক বহুব্রীহি, এই অলোক বহুব্রীহি সমাসের পূর্ব পদের বিভক্তি লোপ পায় না। যেমন মাথায় পাগড়ি যার, মাথায় পাগড়ি, অর্থাৎ এর মাথায় এই যে আয়, এই যে এটা কিন্তু বিভক্তি কোনো লোপ পায়নি, যা আছে সেটাই হয়েছে। আর আরেকটা 8টা প্রকারের মধ্যে আরেকটা প্রকার আছে, ওটা আপনাদের খুব একটা প্রয়োজন নেই, অর্থাৎ ওটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে না বললেই চলে। সর্বশেষ একটি কথাই হচ্ছে, আমি আপনাদের এই 8টি প্রকার একটি ক্লাসের মাধ্যমে ধরে ধরে বোঝানোর চেষ্টা করেছি। আমার বিশ্বাস আমি আপনাদের মতো করে বোঝানোর চেষ্টা করেছি। দেখো তোমরা অনেকেই সমাস পড়া সত্ত্বেও প্রায় 90% ছাত্রছাত্রী এই জায়গাটায় ভুল করে থাকে। তো কিভাবে? এখানে দেখো আমি পড়িয়েছিলাম হচ্ছে দ্বিগু সমাসের পূর্বপদ সংখ্যাবাচক হয়। তো দেখো এখানে ত্রি দ্বারা 3 বোঝাইছে, যা একটি সংখ্যাবাচক শব্দ। এখানেও কিন্তু ত্রি শব্দটি ব্যবহার হয়েছে। তো তাহলে এটা কেন বহুব্রীহি সমাস, এটা কেন দ্বিগু সমাস? তো আজকে এই বিষয়টাই আপনাদের ক্লিয়ার করে আমি বলবো ইনশাআল্লাহ। তো দেখো এখানে আছে ত্রিনয়ন, এই ত্রিনয়ন যদি আমি ব্যাস বাক্য করি সেক্ষেত্রে হবে 3 নয়ন আছে যার, কি 3 নয়ন
আছে যার। তো দেখো এখানে আমি যে তিন নয়ন বলছি, এখানে তিন নয়ন বলতে এখানে এই তিন বা নয়ন কোনোটাই কিন্তু প্রাধান্য পাচ্ছে না। আমরা জানি তিন নয়ন আছে যার ত্রিনয়ন, এই ত্রিনয়ন বলা হয় কাকে জানো? এই ত্রিনয়ন বলা হয় হিন্দু পৌরাণিক ধর্ম অনুসারে এই ত্রিনয়ন বলা হয় মহাদেব শিবকে। অর্থাৎ মহাদেব শিবের এই দুই চক্ষু থাকা সত্ত্বেও আরেকটি কপালে চোখ রয়েছে, তাই তাকে বলা হয় ত্রিনয়ন। তাই এখানে এই ত্রিনয়ন দ্বারা তিন বা নয়ন কোনোটাকে প্রাধান্য পাচ্ছে না। এখানে কাকে প্রাধান্য বলছে? এই ত্রিনয়ন দ্বারা একটি আলাদা অর্থ প্রকাশ করছে, অর্থাৎ এই ত্রিনয়ন দ্বারা বোঝায় হিন্দু ধর্মাবলম্বীদের মহাদেব শিবকে, যার দুই চক্ষু বাদ দিয়েও একটি কপালের চোখ রয়েছে, আর সেই চোখটা হচ্ছে উপলব্ধির চোখ। আমরা যদি দুই চোখ বন্ধ করি দেখবে একটি কাল্পনিক, আমাদের প্রত্যেকের একটা কাল্পনিক চোখ রয়েছে, যা দ্বারা আমরা এখান থেকে ধরো বিদেশেও কোনো কিছু যদি দেখে আসতে পারি, সেটা কল্পনার মাধ্যমে আমাদের এই তৃতীয় চোখের মাধ্যমে ভেসে থাকে। তো এই উপলব্ধির চোখ বোঝাতেই এই মহাদেব শিবকে ত্রিনয়ন বলা হয়। তো দেখো এটার তিন বা নয়ন কোনোটাই কিন্তু প্রাধান্য পাচ্ছে না। কিন্তু আমি যখন বলবো ত্রিকাল, এখানে তিন কালের সমাহার কি? ত্রিকালের ব্যাস বাক্য তিন কালের সমাহার কি? সমাহার, সমাহার। আমি যখন এখানে বলছি তিন কালের সমাহার, তখন কিন্তু এই কাল পূর্বপদ, এখানে কি লিখছি? পরপদের অর্থে প্রাধান্য। এই ত্রিকাল দ্বারা কিন্তু কালটাকে বোঝাচ্ছে, কালটাকে বোঝাচ্ছে না? অবশ্যই। ত্রিকাল অর্থ তিন কালের সমাহার, অর্থাৎ এই যে পরপদ কিন্তু প্রাধান্য পাচ্ছে। কিন্তু এখানে কি নয়ন প্রাধান্য পাচ্ছে বা তিন কি প্রাধান্য পাচ্ছে? না, এখানে ত্রিকাল বলতে সম্পূর্ণ আলাদা একটি অর্থ প্রকাশ পাচ্ছে, যেটাকে বলা হয় মহাদেব শিবকে। অর্থাৎ এখানে অন্য পদের প্রাধান্য পাচ্ছে আর এখানে পরপদের প্রাধান্য পাচ্ছে। তো আমার কথাটা একটু বুঝছো? অবশ্যই বুঝছো। যখন আমি আরেকটা উদাহরণ দিই, চৌরাস্তা, কি বললাম? সরি এটা এই যে এখানে চৌরাস্তা, কি? চৌরাস্তা দ্বিগু সমাস হবে। চৌরাস্তা যদি বলি, এই চৌরাস্তা দ্বারা কাকে বোঝায়? অবশ্যই রাস্তাকে বোঝায়। যেখানে চার রাস্তার সমাহার হয়েছে তাকেই তো চৌরাস্তা বলে। কিন্তু এখানে আমি যখন বলুন পঞ্চানন, কি? পঞ্চানন বলবো, তখন এই পঞ্চ দ্বারা তো পাঁচ বোঝায় আর এটা আনন্দবাদ বোঝায়। কিন্তু এই সম্পূর্ণ অর্থ কিন্তু পঞ্চানন দ্বারা কিন্তু আমরা কি বলে থাকি? শিবকে বুঝিয়ে থাকি। পঞ্চানন দ্বারা পাঁচ মাথা হাসে বিদায়, তাকে কি বলে থাকি? যার উদাহরণ আমি কিন্তু আগের ক্লাসে দিয়েছি। অর্থাৎ আমরা যে এই যে আর এটা এই বহুব্রী সমাসের আরেকটি সহজ টেকনিক হলো, এখানে প্রত্যেকটা সমস্ত পদ হয় হিন্দু চরিত্রের নাম অনুসারে। যেমন এই যে এখানে শিব, এখানে শিব, আবার এই ত্রিনয়ন আছে, শিবকে বলা হয় ত্রিনয়ন, আবার ত্রিনয়নী বা ত্রিনয়না বলা হয় কিন্তু দেবী দুর্গাকে। অর্থাৎ এখানে প্রত্যেকটা সমস্ত পদের সমস্ত পদ হয়ে থাকে হিন্দুদের পৌরাণিক চরিত্র অনুসারে। তো আমরা কখনোই কিন্তু এটা বলবো না যে বহুব্রী সমাসে এই কোনোটায় পদের প্রাধান্য না পেয়ে ভিন্ন অর্থের প্রাধান্য পায়, আর দ্বিগু সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়। আশা করি আমার কথাটা বুঝতে পেরেছ। তৎপুরুষ সমাস এই টপিকটা একটু আলোচনা, একটু ব্যাখ্যাভাবে করতে গেলে একটু সময় সাপেক্ষের দরকার হয়, যে জন্য আমি আপনাদের মতো করে বোঝানোর জন্য, ধরে ধরে বোঝানোর জন্য এই ক্লাসটিকে দুই ভাগে বিভক্ত করেছি। তো আজকের ক্লাসে আমি এই তৎপুরুষ সমাসের যে প্রাথমিক ধারণা সেটা উদাহরণ সহ আপনাদের বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং এই প্রকারভেদ সম্পর্কে বলবো, এবং পরবর্তীতে এই প্রকারভেদগুলোই ধরে ধরে বোঝানোর চেষ্টা করব। তো দেখুন, তৎপুরুষ সমাস হওয়ার জন্য আমি প্রথমে দুইটি শর্ত দিয়েছি। শর্ত নাম্বার 1 হচ্ছে এখানে ব্যাস বাক্যের পূর্ব পদ বিভক্তি হবে আর সমস্ত পদে গিয়ে সেই বিভক্তি লোপ পাবে। আর দ্বিতীয় শর্তে বলেছি পরপদের অর্থ প্রাধান্য পাবে। তো যদি আপনারা এই কথাটি না বুঝে থাকেন সমস্যা নাই, আমি উদাহরণ দিয়ে আপনাদের বিষয়টি ক্লিয়ার করে বলছি। তো দেখুন, এখানে উদাহরণে দেওয়া আছে হলুদকে বাটা। আমরা জানি এই যে হলুদকে বাটা, এটাকে বলা হয় হচ্ছে ব্যাস বাক্য, একটু করে বলা হয় ব্যাস বাক্য। আমি কি বলেছি? ব্যাস বাক্যের পূর্ব পদ বিভক্তি হবে। তো এই ব্যাস বাক্যের মধ্যে এই যে হলুদকে, এটাই হচ্ছে কি? পূর্বপদ। এই হলুদকের মধ্যে দেখুন, হলুদের পরে যে বাড়তি একটি কে রয়েছে, এই কেটাকে বলে কি? বিভক্তি। তো দেখুন তো আমার শর্তের সাথে মিল আছে কিনা। আমি বলছি ব্যাস বাক্যের পূর্বপদ বিভক্তি হবে, হ্যাঁ
এটা তো ব্যাস বাক্য, এটার পূর্ব পদে যে কে বিভক্তি হয়েছে এবং সেটা সমস্ত পদে গিয়ে সেই বিভক্তি কি পাবে, লোপ পাবে, অর্থাৎ উঠে যাবে। তো দেখুন এই যে সমস্ত পদে গিয়ে এখানে আছে হলুদ কে, এখানে হলুদ কে বিভক্তিটা উঠে যে এখানে কি হয়েছে, শুধু হলুদ। তাহলে এখানে হলুদকে বাটা, একেটা উঠে যে হয়েছে হলুদ বাটা, অর্থাৎ এই সমস্ত পদে কিন্তু বিভক্তিটা উঠে গিয়েছে। তো এই বিষয়টি আমি গঠনগতভাবে আরো ক্লিয়ার করে বলছি। দেখুন এখানে হলুদটা হচ্ছে পূর্বপদ, একেটা হচ্ছে কি বিভক্তি এবং বাটাটা হচ্ছে পরপদ। তো এইখানে যে এইটুকু তো সমস্ত পদ, সমস্ত পদে কেটা কি হয়ে গেছে, উঠে এখানে সে হয়েছে হলুদ বাটা, দুইটা মিলে হয়েছে হলুদ বাটা। আশা করি বুঝতে পেরেছেন। তো এই তৎপুরুষ সমাসে আগেই বলেছি, এই তৎপুরুষ সমাসের ব্যাখ্যাটা ধারাবাহিকভাবে আলোচনা করতে গেলে অনেক সময় সাপেক্ষের দরকার। তো এই তৎপুরুষ সমাসই আবার 9টি ভাগে বিভক্ত হয়েছে। এই দ্বিতীয়া থেকে সপ্তমী তৎপুরুষ, এই দ্বিতীয়া থেকে সপ্তমী তৎপুরুষটা আবার বিভক্তি দ্বারা, প্রত্যেকটা বিভক্তি দ্বারা হয়েছে, যেটা পূর্ব সমস্যামান পদে যে পূর্বপদ থাকবে সেটায় প্রত্যেকটাই থাকবে বিভক্তি এবং সমস্ত পদে গিয়ে সেই বিভক্তিগুলো লোপ পাবে। আর তারপর রয়েছে উপপদ, অলোক, নিয়তৎপুরুষ। তো এই প্রত্যেকটা প্রকারভেদ আমি আপনাদের ধরে ধরে আপনাদের মতো করে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো দেখুন এখানে প্রথমে রয়েছে দ্বিতীয়া তৎপুরুষ সমাস। তো আসুন দ্বিতীয়া তৎপুরুষ সমাস সম্পর্কে আমরা সহজ পদ্ধতিতে জেনে নেই। তো প্রত্যেকটা বিষয়ের সহজ পদ্ধতির জানার আগে আগে বেসিক কনসেপ্টটা আমাদের জেনে নেওয়া ভালো। তো সেই কথাকে সামনে রেখেই আমি এখানে দুটি শর্ত দিয়েছি, প্রথমে তো বেসিক কনসেপ্ট, দ্বিতীয়তে সহজ পদ্ধতি। তো দেখুন আমি কি লিখেছি এখানে, প্রথম শর্তটা হচ্ছে কি, দ্বিতীয়া তৎপুরুষ হওয়ার জন্য প্রথম শর্ত ব্যাস বাক্যের পূর্ব পদে দ্বিতীয়া বিভক্তি অর্থাৎ কেরে থাকবে এবং সমস্ত পদে গিয়ে সেই বিভক্তি লোপ পাবে, অর্থাৎ উঠে যাবে, উঠে যাবে। এখন তো দ্বিতীয় সহজ পদ্ধতি কি লিখেছি আমি শর্ত, দ্বিতীয়তে সহজ পদ্ধতিতে লিখেছি হচ্ছে দ্বিতীয়া তৎপুরুষের অপর নাম কি, কর্ম তৎপুরুষ। দ্বিতীয়া তৎপুরুষের অপর নাম কি, কর্ম তৎপুরুষ। তাই সমস্ত পদের ক্রিয়াকে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে দ্বিতীয়া তৎপুরুষ পাওয়া যায়। আসেন বিষয়টি আমি উদাহরণের মাধ্যমে আপনাদের একেবারে সহজ করে দেই। তো প্রথম আমি যে উদাহরণ লিখেছি, রথকে দেখা, এই যে এই রথ হচ্ছে প্রথম পদ। তো এখানে আমি লিখছি পূর্বপদ, পূর্বপদ মানে প্রথম পদ। এই যে আমি লিখেছি পূর্বপদে দ্বিতীয়া বিভক্তি থাকবে। তো দেখুন দ্বিতীয়া বিভক্তি আমি কি বলেছি, কে অথবা রে থাকবে। এই যে এই যে রথের সাথে যে কে লাগানো আছে, এই কেটাই হচ্ছে কি দ্বিতীয়া বিভক্তি এবং পরের লাইনটাই কি বলেছি, সমস্ত পদে গিয়ে সেই বিভক্তি উঠে যাবে। তো দেখুন এখানে আমি লিখছি রথকে দেখা। তো রথকে দেখা, এখানে এই সমস্ত পদ, এটা তো ব্যাস বাক্য, এই সমস্ত পদে যে এই কেটা উঠে যে হয়েছে রথ দেখা, অর্থাৎ এই যে কে বিভক্তি ছিল এই বিভক্তিটা উঠে গিয়েছে। তো এটা কি দ্বিতীয়া তৎপুরুষ সমাস। তো এই কনসেপ্টটা যদি কারো না বুঝে থাকেন, কারণ পরীক্ষার ক্ষেত্রে এই ব্যাস বাক্য আসে না, আসে কি এই সমস্ত পদ, তাহলে আপনি কিভাবে বুঝবেন যে এটা এই শুধু এইটুক দ্বারাই কিভাবে বুঝবেন যে এটা দ্বিতীয়া তৎপুরুষ কিনা, এটাও তো একটা বোঝার বিষয়, তাই তো? কারণ আপনি তো পরীক্ষায় যদি ব্যাস বাক্য না থাকে, শুধু মাত্র সমস্ত পদ থাকে, সেক্ষেত্রে আপনারা কিভাবে সহজে বুঝতে পারবেন সেই কথাটা এখন বলবো। তো দেখুন আমি দ্বিতীয় শর্তটি বলছি, দ্বিতীয়া তৎপুরুষ এর অপর নাম কি, কর্ম তৎপুরুষ। তো কর্ম তৎপুরুষ বলার আগে আমরা প্রত্যেকেই জানি যে কর্মকারক কিভাবে হয়। আমরা জানি কোনো বাক্যের ক্রিয়াকে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে কি কারক, কর্মকারক। তো এখন এই দ্বিতীয়া তৎপুরুষের অপর নাম যেহেতু কর্ম তৎপুরুষ, তাহলে আমরা বলতে পারি যে সমস্ত পদের ক্রিয়াকে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা দ্বিতীয়া তৎপুরুষ পাবো। তো আসুন এই কনসেপ্টে আমরা আরো ক্লিয়ার করি আরেকটা উদাহরণের মাধ্যমে। এখানে এইটুকুকে বলা হয় সমস্ত পদ। তো এখানে যে সমস্ত পদ আমি কি বলেছি, এই সমস্ত পদকে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে দ্বিতীয়া তৎপুরুষ পাওয়া যায়। তো এখন দেখুন এই যে সমস্ত পদের ক্রিয়াকে, কিন্তু কাকে, ক্রিয়াকে। তো এই সমস্ত পদ আম কুরানো, এই আম কুরানোর মধ্যে ক্রিয়া কোনটা, অবশ্যই কুরানো। এখানে রথ দেখার মধ্যে ক্রিয়া কোনটা, অবশ্যই দেখা। তো দেখুন আপনি যখন এই দেখাকে প্রশ্ন করবেন, কি দেখা,
অর্থাৎ এই যে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে। তো আমি প্রথমে কি দ্বারা প্রশ্ন করি, কি দেখা, রদ দেখা। আপনি কিন্তু উত্তর পেয়ে যাচ্ছেন। কি কোরানো, আম কোরানো, আপনি কিন্তু উত্তরটা পেয়ে যাচ্ছেন। তাহলে যেহেতু আপনি কি কি দ্বারা প্রশ্ন করলে এটার উত্তরও পেয়ে যাচ্ছেন, এটার উত্তরও পেয়ে যাচ্ছেন, অর্থাৎ এই দুইটাই, অর্থাৎ রদ দেখা, আম কোরানো কি সমাস? দ্বিতীয়া তৎপুরুষ সমাস। আশা করি প্রত্যেকে এই কনসেপ্টটা বুঝেছেন। অর্থাৎ আমি যা আলোচনা করলাম এই দ্বিতীয়া তৎপুরুষ সমাস সম্পর্কে আপনাদের আর কোনো ভুল হবে না। তো দেখো এখানে আমি লিখেছি তৃতীয়া তৎপুরুষ সমাস। তো তৃতীয়া তৎপুরুষ সমাসের হওয়ার জন্য আমি শর্ত কি দিয়েছি? ব্যাস বাক্যর পূর্ব পদে তৃতীয়া বিভক্তি, অর্থাৎ দ্বারা দিয়া কর্তৃক হবে, আর সমস্ত পদে গিয়ে সেই বিভক্তি লোপ পাবে, অর্থাৎ উঠে যাবে। তো আবার দেখি উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টি ক্লিয়ার করে বলছি। এখানে আমি লিখছি বাগ দ্বারা বিতণ্ডা। এই যে এখানে যে দ্বারা শব্দটি আছে, এই দ্বারাটাই হচ্ছে বিভক্তি। কি বিভক্তি? তৃতীয়া বিভক্তি। তো আমি লিখেছি কিন্তু ব্যাস বাক্যের পূর্ব পদে তৃতীয়া বিভক্তি থাকবে। এই যে তৃতীয়া বিভক্তি আছে, বাগ দ্বারা বিতণ্ডা, এই যে দ্বারা, এই দ্বারাই কি বিভক্তি। কি বিভক্তি? তৃতীয়া বিভক্তি। এবং বলেছি সমস্ত পদে গিয়ে সেই বিভক্তি লোপ পাবে, অর্থাৎ উঠে যাবে। এই যে এটাকে বলে সমস্ত পদ। এখানে আমি যখন বলছি বাগ দ্বারা বিতণ্ডা, দেখুন এখানে সমস্ত পদে এসে এই বিভক্তিটা উঠে গেছে। বাগ দ্বারা বিতণ্ডা, বাগ বিতণ্ডা হয়ে গেছে। এই দ্বারাটা উঠে যেয়ে হয়ে গেছে বাগ বিতণ্ডা। তো আসুন এই বিষয়টা আমি আরও ক্লিয়ার করে বলছি। আপনারা জানি আরও আপনারা যাতে আপনারা এই বিষয়টি আরও ইজিভাবে সহজ পদ্ধতিতে বের করতে পারেন। তো আমি দ্বিতীয় শর্ত লিখেছি তৃতীয়া তৎপুরুষের অপর নাম হচ্ছে করণ তৎপুরুষ। কি? তৃতীয়া তৎপুরুষের অপর নাম করণ তৎপুরুষ। তো আমরা জানি করণ অর্থাৎ করণ কারক বলতে কি বোঝায়? যে কারককে যন্ত্র বা অর্থাৎ যে কারক দ্বারা যন্ত্র, মাধ্যম, উপকরণ বোঝায়। তো করণ কারক কাকে বোঝায়? যে কারক দ্বারা যন্ত্র, মাধ্যম, উপকরণ বোঝায় তাকে আমরা করণ কারক বলতে পারি। আরও সহজভাবে যদি বলি, কিসের দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে করণ কারক। আচ্ছা, আমরা উদাহরণের মাধ্যমে এই বিষয়টি আরেকবার দেখি। এখানে আমি বলছি ছুরির আঘাত। তো আমি দেখুন এখানে কি বলছি? যন্ত্র, মাধ্যম, উপকরণ। তো দেখুন ছুরির আঘাত, এই ছুরিটা কি একটা যন্ত্র না? তাহলে যেহেতু ছুরি একটা যন্ত্র, তো এই ছুরির আঘাত কিসের দ্বারা আঘাত? ছুরির দ্বারা আঘাত। আমি যদি প্রশ্ন করি, এই প্রশ্ন মিলে যাচ্ছে আবার এই যন্ত্র, এটা কিন্তু একটা যন্ত্র, সুতরাং এটা তৃতীয়া তৎপুরুষ সমাস। আবার যদি বলি জুতা পেটা, তাহলে কিসের দ্বারা পেটা? জুতার দ্বারা। কিসের দ্বারা? জুতার দ্বারা। এই জুতা হচ্ছে জুতা পেটানোর জন্য, জুতা একটা মাধ্যম, এই জুতা দিয়ে কিন্তু জুতা পেটা করা হয়। আবার আসি মধু মাখা, তাহলে কি দ্বারা মাখা? মধু দ্বারা। কিসের দ্বারা মাখা? মধুর দ্বারা মাখা। এই যে কিসের দ্বারা প্রশ্ন করলে আমরা কিন্তু উত্তর পেয়ে যাচ্ছি। অর্থাৎ ছুরির আঘাত, জুতা পেটা, মধু মাখা, এই তিনটাই তৃতীয়া তৎপুরুষ সমাস। আবার দেখি এটা কি বলছি? লাঠি পেটা। তাহলে কিসের দ্বারা পেটা? লাঠির দ্বারা কি পেটা। এই লাঠিটা একটা কি? মাধ্যম। মারার জন্যে এই লাঠিটা একটা কি? লাঠি পেটানোর জন্য এটা একটা কি? মাধ্যম। তাহলে আমরা বলতে পারি ছুরির আঘাত, জুতা পেটা, মধুমাখা, লাঠি পেটায় প্রত্যেকটাই কি? তৃতীয়া তৎপুরুষ সমাস। আশা করি এই বিষয়টি অবশ্যই বুঝতে পেরেছেন। চতুর্থী তৎপুরুষ সমাস হওয়ার জন্য আমি দুইটা শর্ত দিয়েছি। তো শর্ত নাম্বার প্রথমে আমি বলেছি ব্যাস বাক্যর পূর্ব পদে চতুর্থী বিভক্তি অর্থাৎ কে জন্য নিমিত্তে বসবে, আর সমস্ত পদে গিয়ে সেই বিভক্তিটায় লোপ পাবে, অর্থাৎ উঠে যাবে। তো 2 নম্বরে আমি বলেছি সম্প্রদান কারকে সর্বদা চতুর্থ বিভক্তি বসে। কি? এই সম্প্রদান কারকটা কি? অর্থাৎ সম্প্রদান কারকটা কি? অর্থাৎ নিঃস্বার্থভাবে কোনো কিছু ত্যাগ করা বা কাউকে কোনো কিছু দেওয়া, অর্থাৎ যার দ্বারা তোমার এখানে কোনো স্বার্থ নেই, অর্থাৎ নিঃস্বার্থভাবে তুমি কাউকে কোনো কিছু দান করা বা দেওয়াকে কি বলে? সম্প্রদান কারক বলে। তো আমি যদি উদাহরণের মাধ্যমে বিষয়টি আরও স্পষ্টভাবে ক্লিয়ার করে দিচ্ছি। তো আমি ফার্স্টে লিখেছি গুরুকে ভক্তি। কি? গুরুকে ভক্তি। এই যে কে আছে, এই কেটা প্রথমত কি? চতুর্থী বিভক্তি। তো এখন দেখো
গুরুকে ভক্তি এ সমস্ত পদে গিয়ে এ কেটা উঠে গিয়ে হয়েছে কি গুরু ভক্তি। এখন দেখো তো, গুরুকে যে ভক্তি অর্থাৎ সম্মান জানানো, এটা কি এটার মধ্যে কোনো স্বার্থ আছে? নেই। তাহলে এটার কি কারক? সম্প্রদান কারক। তাহলে এখানে বিভক্তি কেও পেলাম, সম্প্রদান কারকে পেলাম, দুটোই শর্তই মিলে গেল। তাহলে এটা কি চতুর্থী তৎপুরুষ সমাস। এখন আছে দ্বিতীয়টা। দ্বিতীয়তে আমি বলেছি স্বদেশের জন্য প্রেম। এই যে স্বদেশের জন্য প্রেম, এই প্রেমের দ্বারা কোনো স্বার্থ আছে? স্বদেশের প্রতি কিন্তু আমরা ভালোবেসেই নিঃস্বার্থভাবে আমি স্বদেশকে ভালোবাসি, নিঃস্বার্থভাবে আমি দেশকে ভালোবাসছি। তো স্বদেশের জন্য প্রেম, স্বদেশ প্রেম। তাহলে স্বদেশ প্রেমটা কি? চতুর্থী তৎপুরুষ সমাস। আবার দেখুন এই যে এখানে চতুর্থী বিভক্তি কি আছে? জন্য আছে। আর এই জন্যটাই সমস্ত পদে গিয়ে লোপ পেয়েছে। তো তারপরে আসি পাঠের জন্য শালা। আমি প্রাথমিক তৎপুরুষ সমাসের প্রাথমিক আলোচনায় বলেছিলাম যে তৎপুরুষ সমাসে যে পরপদ কি? প্রধান। এই যে পাঠের জন্য শালা, এই শালা বলতে বোঝায় গড় কিংবা বিদ্যালয়। তাহলে যে পাঠের জন্য শালা অর্থাৎ পড়ার জন্য যে ঘর, এটা কাকে, এটার গুরুত্ব অর্থাৎ কোন পদকে প্রধান বলছে? এই ঘরটাকেই তো বোঝাচ্ছে। কিসের জন্য শালা? পাঠের জন্য শালা। এ প্রত্যেকটাই কিন্তু জন্য নিমিত্তে দ্বারা কি বোঝাচ্ছে? চতুর্থী তৎপুরুষ সমাজ বোঝাচ্ছে। তাহলে যে পাঠশালা, রান্নাঘর, এই যে গুরু ভক্তি, স্বদেশ প্রেম, পাঠশালা, রান্নাঘর, এই প্রত্যেকটাই চতুর্থী তৎপুরুষ সমাজ। এখানে কি নিঃস্বার্থভাবে গুরুকে ভক্তি করছে, নিঃস্বার্থভাবে স্বদেশকে ভালোবাসছে। তারপরে যে কোনো কিছুর জন্য কিংবা নিমিত্তে হলে কি হয়? চতুর্থী তৎপুরুষ সমাস হয়। পাঠের জন্য যে শালা, পাঠশালা, রান্নার নিমিত্তে যে ঘর, রান্নাঘর, তাহলে প্রত্যেকটাই কি? চতুর্থী তৎপুরুষ সমাস। আশা করি বুঝতে পেরেছ। কথা বলবো পঞ্চমী তৎপুরুষ সম্পর্কে। তো পঞ্চমী তৎপুরুষ হওয়ার জন্য আমি বেশ কয়েকটি শর্ত দিয়েছি। আমি প্রথম শর্ত দিয়েছি ব্যাস বাক্যর পূর্বপদে পঞ্চমী বিভক্তি অর্থাৎ হইতে থেকে চেয়ে থাকবে, আর সমস্ত পদে গিয়ে সেই বিভক্তি লোপ পাবে। এটা 1 নাম্বার শর্ত। 2 নাম্বার শর্তে বলেছি অপাদান কারকে সর্বদা পঞ্চমী বিভক্তি বসে। তো উপাদান কারক কি? উপাদান কারক বলতে আমরা মূলত বুঝি যা থেকে চ্যুত, জাত, বিরত অর্থাৎ গৃহীত, এগুলোকে মোটামুটি কি আমরা অপাদান কারক সম্পর্কে বুঝি। তো এখন আরেকটি শর্ত দেখুন, সাধারণত চ্যুত, জাত, আগত, ভীত, গৃহীত, বিরত, মুক্ত, উত্তীর্ণ, পালানো, ভ্রষ্ট ইত্যাদি পরপদের সঙ্গে পঞ্চমী তৎপুরুষ সমাস হয়। অর্থাৎ কোনো যদি সমস্ত পদ বা ব্যাস বাক্যে এই শব্দগুলো থাকে তাহলে বুঝে নিতে হবে সেটা কি? পঞ্চমী তৎপুরুষ সমাস। আসুন আমি আরও একটু সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করি। আমি সর্বশেষ যে শর্তটা দিয়েছি এখানে বলছি সহজ ভাষায় পূর্বপদ ও পরপদের মাঝখানে মাইনাস সম্পর্ক বোঝাবে। অর্থাৎ পূর্বপদ আর পরপদ থেকে মাইনাস সম্পর্ক বোঝাবে। কি সম্পর্ক? মাইনাস সম্পর্ক বোঝালে সেটা হবে পঞ্চমী তৎপুরুষ সমাস। তো বিষয়টি দেখুন উদাহরণের মাধ্যমে। জেল থেকে মুক্ত। আচ্ছা, জেল থেকে মুক্ত অর্থাৎ কি হয়ে গেছে? জেল থেকে চলে গেছে, মাইনাস হয়ে গেছে, তাহলে জেল মুক্ত, এটা কি? পঞ্চমী তৎপুরুষ সমাস। গ্রাম থেকে ছাড়া, গ্রাম থেকে কি হয়ে গেছে? ছেড়ে গেছে অর্থাৎ মাইনাস হয়ে গেছে, গ্রাম থেকে ছাড়া, গ্রাম ছাড়া, পঞ্চমী তৎপুরুষ সমাস। স্কুল থেকে পালানো, স্কুল থেকে পালানো অর্থাৎ স্কুল থেকে চলে গেছে, মাইনাস হয়ে গেছে, কি হবে? স্কুল পালানো, পঞ্চমী তৎপুরুষ সমাস। অর্থাৎ পূর্বপদ থেকে পরপদ মাইনাস হওয়াকে অর্থাৎ যে সম্পর্কে মাইনাস হওয়াকে বোঝাবে সেটাই হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাস। আর দেখুন এখানে মুক্ত কি? আমি বলেছি কোনো শব্দের শেষে মুক্ত আছে, তাহলে এই যে জেল মুক্ত, মুক্ত আছে, পঞ্চমী তৎপুরুষ সমাস। পালানো কি? এই যে পালানো আছে, এই যে পালানো শব্দের শেষে পালানো আছে, পালানো থাকলে পঞ্চমী তৎপুরুষ সমাস। আশা করি এটা একবারে ক্লিয়ার হয়ে গেছেন। বেশ কিছু ভাই বোনেরা আমাকে ইনবক্সে SMS দিয়ে বলেছে যে ভাই এই দ্বিতীয় তৎপুরুষ সমাসের বিভক্তিও কে রে, এবং চতুর্থী তৎপুরুষের সমাসও কি না, সরি, বিভক্তিও কি কে বা রে। তো সেক্ষেত্রে আমরা বুঝবো কিভাবে যে কোনটা চতুর্থী তৎপুরুষ, কোনটা দ্বিতীয় তৎপুরুষ? তো আপনাদের সেই SMS এর গুরুত্বের কথাকে কেন্দ্র করেই আমি আজকে এই চতুর্থী এবং দ্বিতীয় তৎপুরুষ সমাসের পার্থক্য
কিছু মৌলিক পার্থক্য রয়েছে যা আপনাদের সামনে তুলে ধরবে ইনশাআল্লাহ। তো ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে আমি কিছু উদাহরণ দেখে নিই। তো এখানে আমি লিখেছি দেশকে সেবা দেশ সেবা, গুরুকে ভক্তি গুরু ভক্তি, মাতাকে ভক্তি মাতৃভক্তি, দেবকে দত্ত দেব দত্ত, পিতাকে ভক্তি পিতৃভক্তি। আবার এইদিকে দেখুন, এখানে আমি লিখেছি রথকে দেখা রথ দেখা, আমকে কুরানো, হ্যাঁ আমকে কুরানো আম কুরানো, বউকে বরণ বউ বরণ, ছেলেকে ভুলানো ছেলে ভুলানো, বইকে পড়া বই পড়া। দেখুন তো এইখানে যে এই যে দেশকে সেবা, একেটা কি বিভক্তি। কোন বিভক্তি? চতুর্থী বিভক্তি। আবার দেখুন এখানে যদি আমি আসি রথকে দেখা, এখানেও কে আছে, তাহলে এখানেও কে এখানেও কে। আমি যদি আপনাকে যদি বলি যে ব্যাস বাক্যে কি থাকবে, কে অথবা রে থাকবে, সমস্ত পদে গিয়ে সে কে বা রে উঠে যাবে। এই কথা বললে তো এটাও বোঝাবে এটাও বোঝাবে, তাহলে পার্থক্যটা কি? আমি বুঝবো কিভাবে কোনটা চতুর্থী তৎপুরুষ কোনটা দ্বিতীয় তৎপুরুষ? হ্যাঁ, এখন কথা হচ্ছে এই যে এখানে যে আমি বলতেছি দেশকে সেবা দেশ সেবা, আচ্ছা এই যে দেশকে আমরা সেবা করি, এটার মধ্যে কোনো সার্থকতা আছে? না। আমরা সত্য ত্যাগ করে নিঃস্বার্থভাবে সেবা করি, অর্থাৎ নিঃস্বার্থভাবে দেশের সেবা করি কিংবা দেশকে ভালোবাসি। গুরুকে ভক্তি গুরু ভক্তি, এটা আমরা কি করি? নিঃস্বার্থভাবে করি, ভালোবেসে করি, শ্রদ্ধা করি। মাতাকে ভক্তি কি করি শ্রদ্ধা করি, বা মাকে ভালোবেসে করি, এটার কোনো কি নাই, সার্থকতা নেই। দেবকে দত্ত দেব দত্ত, অর্থাৎ দেব প্রদত্ত যে এই পুরস্কার, অর্থাৎ কি বলে ভগবান প্রদত্ত যে পুরস্কার আশীর্বাদ, এটাকে কি বলে দেবদত্ত, এটার মধ্যেও সার্থকতা নেই। পিতাকে ভক্তি পিতৃভক্তি, দেখুন তো এখানে দেশ সেবা, গুরু ভক্তি, মাতৃভক্তি, দেবদত্ত, পিতৃভক্তি, এ প্রত্যেকটা শব্দই আমাদের কি বোঝাচ্ছে? সম্পাদান কারক বোঝাচ্ছে। সম্প্রদান কারক আমরা কি বুঝি? সম্প্রদান কারক হচ্ছে সেই কারক যা সত্য ত্যাগ করে নিঃস্বার্থভাবে কাউকে দান করা কিংবা ভালোবাসা শ্রদ্ধা করা বোঝায়। তো এই প্রত্যেকটা কারক, এই প্রত্যেকটা সমস্ত পদকে শব্দ দ্বারা কি বোঝাচ্ছে? নিঃস্বার্থভাবে, সত্য ত্যাগ করে নিঃস্বার্থভাবে। তো এই চতুর্থী তৎপুরুষ সমাসে সাধারণত কি হয়? সম্প্রদান কারক হয়ে থাকে। কি কারক হয়ে থাকে? সম্প্রদান কারক হয়ে থাকে। আর এই যে চতুর্থী তৎপুরুষ সমাসে যেখানে দেখবেন কে অথবা রে আছে, দেখবেন যে ওটা নিঃস্বার্থভাবে ভালোবাসার কথা কিংবা শ্রদ্ধা করার কথা কিংবা সম্মান জানানোর কথা আছে কিনা। তো এখন আসি দ্বিতীয় তৎপুরুষ সমাস। দ্বিতীয় তৎপুরুষ সমাসও এখানে আছে রথকে দেখা, এই যে কে, এখানেও কে ছিল, এখানে কিন্তু কে, কিন্তু পার্থক্য কোথায়? আমি বলেছি যে এই দ্বিতীয় তৎপুরুষের সমাস অধিকাংশ কি হয়ে থাকে? কর্মকারক হয়ে থাকে। দ্বিতীয় তৎপুরুষের সমাসের আরেকটা নাম কি? কর্মকারক সমাস। তো কর্মকারক আমরা কিভাবে পাবো? কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা কি পাবো? কি পাবো? কর্মকারক পেয়ে থাকি। এখানে আমি যখন বলবো যে রথকে দেখা, কি দেখা? এই রথকে দেখা, তাহলে কি দেখা? রথ দেখা। এই যে কে বিভক্তি হয়ে কি হয়ে গেছে? রথ দেখা। কি কুরানো? আম কুরানো। কাকে বরণ? বউকে বরণ। কি ভোলানো বা কাকে ভোলানো? ছেলেকে ভোলানো। কি পড়া? বই পড়া। এ প্রত্যেকটাই কিন্তু কি কারক? কর্মকারক। তো পার্থক্যটা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। আশা করি এখন থেকে আর এই চতুর্থী তৎপুরুষ আর দ্বিতীয় তৎপুরুষ সমাস সম্পর্কে আপনাদের আর কোনো অসুবিধা হবে না। এক কথায় কে রে থাকলে, ম্যাক্সিমাম কে বা রে থাকলে দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়, কিন্তু যখন কে বা রে থাকবে এই চতুর্থী তৎপুরুষ সমাসে, তখন দেখবেন কি এটা নিঃস্বার্থভাবে কি হচ্ছে? সম্প্রদান কারক বোঝাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। ষষ্ঠী তৎপুরুষ সমাস চেনার জন্য কয়েকটি উপায় আমি দিয়েছি। তো প্রথমে আমি বলেছি ব্যাস বাক্য ষষ্ঠী বিভক্তি, ব্যাস বাক্যে ষষ্ঠী বিভক্তি র এর থাকলে সমস্ত পদে গিয়ে লোপ পায় বা উঠে যায়। অর্থাৎ আমরা জানি কি ষষ্ঠী বিভক্তি র এবং এর, আর যদি ব্যাস বাক্যে র এর থাকে সমস্ত পদে গিয়ে সেই র এবং এ লোপ পায় বা উঠে যায়। আচ্ছা, উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টি ক্লিয়ার করি। এখানে লিখেছি বিশ্বের কবি। কি? বিশ্বের কবি। এই যে র হলো বিভক্তি, এই যেখানে রটা বিভক্তি, বিশ্বের কবি, এই রটা উঠে গিয়ে হয়েছে বিশ্বকবি। আবার এখানে আসি চায়ের বাগান, এই যে একার,
এই যে আমরা জানি এটা এ কারে, এখানে কি আসে এ, আর এ বয়সিন্দ্রর বয়সিন্দ্র, তাহলে এই যে এর, তাহলে এখানে কি চায়ের বাগান, এখানে কোন বিভক্তি এসেছে, এর বিভক্তি এসেছে, চায়ের বাগান, এরটা উঠে গিয়ে হয়েছে চা বাগান, কি চা বাগান। এখন আসি আমরা দ্বিতীয় শর্তে। দ্বিতীয় শর্ত আমি বলেছি রাজা পিতা মাতা ভ্রাতা স্থলে কি হবে, রাজার এখানে রাস হবে, পিতার জায়গায় পিতৃ হবে, মাতার জায়গায় মাতৃ হবে, ভাতার জায়গায় ভাতৃ হয়। বোঝা গেল? তো আসো উদাহরণের মাধ্যমে এই বিষয়টি আমি ক্লিয়ার করে দিচ্ছি। এখানে লিখেছি রাজার পুত্র। আমি কি বলেছি যে রাজা থাকলে রাজার স্থলে কি হবে, রাজ হবে। দেখো এখানে আমি লিখেছি রাজার পুত্র, এখানে রাজার পুত্র, এই রাজা শব্দটি কি হয়েছে, এই রাজার স্থলে হয়েছে রাজ, আর বয়সিন্দ্র কি হয়েছে, বিভক্তি উঠে গিয়েছে। আবার এখানে দেখো পিতার ধন, এই যে পিতা, পিতার জায়গায় আমি কি বলেছি, হয় কি পিতৃ, তাহলে পিতার ধনের জায়গায় কি হয়েছে পিতৃ, আর এর র লোপে হয়েছে ধন, পিতার ধন পিতৃধন। আশা করি বুঝে গেছো। এখন আসি 3 নাম্বার শর্ত। 3 নাম্বার শর্তে আমি বলেছি অনেক সময় পরপদে সহ, তুল্য, নিভ, প্রায়, রাজি, গ্রাম, বিন্দু, গণ, শিশু, দুগ্ধ থাকে। কি বলেছি? তো আসো এই বিষয়টি আমি তোমাদের উদাহরণের মাধ্যমে একবারে ক্লিয়ার করে দিচ্ছি। তো এখানে আমি লিখেছি কন্যার সহ। একটা জিনিস খেয়াল করবে যে আমি নিয়ম যতই দিই কিন্তু এখানে প্রত্যেকটাই কিন্তু কি পাবে, বিভক্তি কিন্তু তোমার লোপ পাবে। তো দেখো এখানে আমি লিখেছি কন্যার সহ, আমি কি বলেছি যে পূর্ব পদে সহ থাকবে, আছে তো সহ, কন্যা সহ। এই যে বয়সেন্দ্র কি হয়েছে, বিভক্তি লোপ পেয়েছে। ছাত্রের বিন্দু, কি বলেছি বিন্দু থাকবে, এই যে বিন্দু, তাহলে কি হয় ছাত্র বিন্দু। তারপরে মৃগের শিশু, দেখো এখানে একটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি, সেটা হচ্ছে মৃগী শব্দটা কি। মৃগী শব্দটা হচ্ছে স্ত্রীলিঙ্গ, কিন্তু একটা জিনিস খেয়াল করবে, এই শিশু আর দুগ্ধ এই দুইটা শব্দ যদি পূর্ব পদে থাকে সেক্ষেত্রে স্ত্রীলিঙ্গ থাকলে সমস্ত পদে যায় সেটা হবে পুরুষলিঙ্গ। দেখো এখানে আমি লিখেছি মৃগীর শিশু, এটা মৃগী শব্দটি স্ত্রীলিঙ্গ, এখানে হয়ে গেছে কি মৃগ শিশু, এখানে পুরুষলিঙ্গ হয়ে গেছে। তো এখন এই চেনার উপায় ছাড়াও একটা আছে কিছু ব্যতিক্রমী রয়েছে। কি রয়েছে? ব্যতিক্রমী, যেটা এই সমাস তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ সমাসের নিয়মে যাকে ফালানো যায় না তাকে আমরা কি বলি, ব্যতিক্রমী বা নিত্য সমাস। তো দেখো এখানে আছে ঘোড়ার ডিম, ঘোড়ার ডিমের কিন্তু বয়সিন্দ্র কিন্তু লোপ পাবে না, এগুলোর সবটাই হচ্ছে ব্যতিক্রম। ঘোড়ার ডিম, মাটির মানুষ, সাপের পা, মগের মুল্লুক, তাসের ঘর, টাকার কুমির, চোখের বালি, গরুর ধূত। দেখো এখানে প্রত্যেকটাই কিন্তু বিভক্তি রয়েছে, বিভক্তি রয়ে গেছে, এটা কিন্তু সমস্ত পদে প্রত্যেকটাই বিভক্তি রয়ে গেছে, অর্থাৎ এটা এইগুলার নিয়মের সাথে এটা যায় না। সেক্ষেত্রে যেহেতু এখানে প্রত্যেকটা বিভক্তি রয়ে গেছে, বিভক্তি লোপ পায়নি, তাই আমরা এগুলোকে বলতে পারি অলোক ষষ্ঠী তৎপুরুষ সমাস। আশা করি বোঝা গেল। আশা করি আমি প্রত্যেকটা চেনার উপায় তোমাদের ধরে ধরে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি বুঝেছো। তো এখন আমরা সপ্তমী তৎপুরুষ সমাস সম্পর্কে জানব। দেখো এখন আমরা সপ্তমী তৎপুরুষ সমাস সম্পর্কে আলোচনা করব। তো সপ্তমী তৎপুরুষ চেনার আমি উপায় দিয়েছি 2টি। তো প্রথমে আমি বলেছি ব্যাস বাক্যর পূর্বপদ সপ্তমী বিভক্তি, অর্থাৎ এ অ তে থাকবে, সমস্ত পদে গিয়ে বিভক্তি লোপ পাবে বা উঠে যাবে। তো প্রথম শর্তের আমি উদাহরণ দিয়েছি গাছে পাকা, গাছ পাকা। তো এই যে এ, এটা হচ্ছে কার এ, এ কিন্তু একটা বিভক্তি, বিভক্তি উঠে গিয়ে হয়েছে গাছ পাকা, গাছে পাকা হয়েছে গাছ পাকা। মাথায় এই যে অন্তস্থ
এটা একটা বিভক্তি, সপ্তমী বিভক্তি, এটা উঠে গিয়ে মাথায় ব্যথা উঠে গিয়ে হয়েছে মাথা ব্যথা। রাতে কানা রাত কানা, এই যে এ বিভক্তি উঠে গেছি। তো দ্বিতীয় আমি শর্ত দিয়েছি সপ্তমী তৎপুরুষকে অধিকরণ তৎপুরুষ বলা হয়। অর্থাৎ এই সপ্তমী তৎপুরুষকে তুমি অধিকরণ কারকের মাধ্যমে চিনতে পারো। অধিকরণ কারকের বৈশিষ্ট্য হচ্ছে স্থান, কাল, পাত্র বোঝায়। স্থান মানে কোনো জায়গার স্থান, কাল বলতে কোনো সময়, পাত্র বলতে কোনো বিষয়ের অভিজ্ঞ। স্থান পেলে কোথায় দ্বারা প্রশ্ন করবা, সময় যদি থাকে তাহলে কখন দ্বারা প্রশ্ন করবা, পাত্র যদি থাকে তাহলে কি বিষয়ে প্রশ্ন করবা, তাহলে যে উত্তর পেয়ে যাবে ওটাই তোমার সপ্তমী তৎপুরুষ সমাস। তো দেখো আমি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করে দিই। এখানে আমি লিখেছি বনবাস, তাহলে কোথায় বাস, বনে বাস। কোথায় বাস, আমি এই দিকে সমস্ত পদ লিখেছি, আবার এই দিকে হচ্ছে ব্যাস বাক্য লিখেছি। কোথায় বাস, বনে বাস। আর এই যে এ কারটা লোপ পেয়ে হয়েছে বনের, এখানে এ কারটা লোপ পেয়ে বন হয়েছে। রণবীর, কোথায় বীর, অর্থাৎ রণবীর অর্থ যুদ্ধক্ষেত্রে যে বীর। কোথায় বীর, রণে বীর, অর্থাৎ এই যে কারটা লোপ পেয়ে এখানে হয়েছে রণ। মহাকাশ ভ্রমণ, কোথায় ভ্রমণ, মহাকাশ ভ্রমণ। মহাকাশ ভ্রমণ, এই যে তাহলে এটা ব্যাস বাক্য হবে মহাকাশে। এই যে যে এ কারটা লোপ পেয়ে হয়েছে মহাকাশে ভ্রমণ, লোপ পেয়ে হয়েছে মহাকাশ ভ্রমণ। তো একটা জিনিস তুমি খেয়াল করবে যে এই তৎপুরুষ সমাসের প্রত্যেকটা যে দ্বিতীয় তৎপুরুষ থেকে যে সপ্তমী তৎপুরুষ আমরা করলাম, এ প্রত্যেকটা প্রকারে কিন্তু কারকের সাথে রিলেটেড আছে, জিনিসটা খেয়াল করছো। আর তোমরা যদি কারক সম্বন্ধে যদি কারক সম্পর্কে যদি কেউ নাও বুঝে থাকো, আমার ক্লাসগুলো তুমি প্রথমে নোট করো। আমি নেক্সট অর্থাৎ এই সমাস ক্লাসটি করার পর যখন কারকের ক্লাস নেব, তখন তুমি যখন কারক সম্পর্কে বুঝতে পারবে, বিভক্তি সম্পর্কে বুঝতে পারবে, দেখবে তারপরে তোমার এই তৎপুরুষ সমাস সম্পর্কে অর্থাৎ সমাসের প্রত্যেকটা টপিক সম্পর্কে তোমার পানি পানি হয়ে যাচ্ছে। তো এই উপপদ তৎপুরুষ সমাস বের করার জন্য একটি সহজ টেকনিক রয়েছে। টেকনিকটা হচ্ছে, আমি এখানে কি লিখেছি যে উপপদ তৎপুরুষ সমাস চেনার উপায়। এই চেনার উপায়ের প্রথম শর্ত দিয়েছি কি, সাধারণত সকল এক কথায় প্রকাশ। কি, সাধারণত সকল এক কথায় প্রকাশ ও বাক্য সংকোচনের ক্ষেত্রে উপপদ তৎপুরুষ সমাস হয়। তো আমরা ছোটবেলায় থেকে অর্থাৎ ক্লাস 6 থেকে কিন্তু আমরা এক কথায় প্রকাশ পড়ে আসছি। তো যত এক কথায় প্রকাশ আছে সকল এক কথায় প্রকাশই কি হবে, উপপদ তৎপুরুষ সমাস। তো আমরা দেখে আসি উদাহরণের মাধ্যমে। ইন্দ্রকে জয় করেছে যে, ইন্দ্রজিৎ। পঙ্কে জন্মে যা, পঙ্কজ। এই যে এখানে যে আমরা বলছি ইন্দ্রজিৎ, পঙ্কজ, এ প্রত্যেকটাই কিন্তু এক কথায় প্রকাশ। তো আমি দ্বিতীয় শর্তটা কি লিখেছি, শব্দের শেষে একটি ক্রিয়াবাচক শব্দ থাকবে। প্রথমত এই উপপদ তৎপুরুষ সমাস চেনার জন্য প্রথম শর্তটা হচ্ছে এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন হবে। আর দ্বিতীয় শর্ত হচ্ছে যে ক্রিয়াবাচক শব্দ হবে। তো আমরা দেখে আসি উদাহরণটা। পকেট মারে যে, পকেট মার। এই যে এখানে যে মার, এটা কি, ক্রিয়াবাচক শব্দ। পা চাটে যে, পা চাটা। এই যে পার পর যে চাটা দেখতে পাচ্ছেন, এটাও কি, ক্রিয়াবাচক শব্দ। তো আমি 3 নম্বরে ব্যাস বাক্যে কিভাবে চিনবেন যে এটা উপপদ তৎপুরুষ সমাস, বা ব্যাস বাক্যে কোথায় যে দিতে হবে, কোথায় যা দিতে হবে, এটারও আমি স্পষ্ট একটি শর্ত দিয়েছি। সেক্ষেত্রে ব্যাস বাক্যে ব্যক্তি হলে যে, কি, ব্যাস বাক্যে ব্যক্তি হলে যে, আর সম্মানিত ব্যক্তি হলে যিনি, আর বস্তু বা অন্য কোনো কিছু হলে যা বসে। যেমন ছেলে ধরে যে, ছেলে ধরা। এই যে যে ছেলে ধরে, সে কিন্তু একজন ব্যক্তি। তাহলে ছেলে ধরে যে, এই যে এখানে যে হয়েছে, ছেলে ধরে যে, ছেলে ধরা।
জাদু করে যে জাদুকর, এই জাদুকরও কিন্তু একজন ব্যক্তি। কিন্তু এই যে এখানে যে আমি লিখেছি পঙ্কে জন্মে যা, পঙ্কজ, আসলে পঙ্ক অর্থ কি? এই পঙ্কজ অর্থ হচ্ছে কাদায় থেকে যার জন্ম। কাদায় থেকে কিন্তু কোনো ব্যক্তির জন্ম হয় না, সেক্ষেত্রে এখানে পঙ্কে জন্মে যা পঙ্কজ। বোঝা গেল? তো এই ছিল আজকের উপপদ তৎপুরুষ সমাস। তো আমি বিশ্বাস রাখি আজকের ক্লাসটা করার পরে উপপদ তৎপুরুষ সমাস সম্পর্কে আজকের সমাপ্তি। তো আমি অব্যয়ীভাব সমাস হওয়ার জন্য দুইটা শর্ত দিয়েছি। প্রথমত, অব্যয়ীভাব সমাসের পূর্বপদে উপসর্গ বা অব্যয়পদ বসে। কি? অব্যয়ীভাব সমাসের পূর্বপদে উপসর্গ বা অব্যয়পদ বসে। তো এখন আমরা দেখে আসি উপসর্গ আর অব্যয়পদগুলো কি কি। অর্থাৎ সমস্ত পদের আগে যদি এই শব্দগুলো দেখো তাহলে বুঝে নিবে সেটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। তো সমস্ত পদের পূর্বে যদি উপ থাকে, অনু থাকে, প্রতি থাকে, নির থাকে, আ থাকে, যথা থাকে, উত থাকে, প্র থাকে, পর থাকে, সম থাকে, পরি থাকে, এই শব্দগুলো যদি থাকে তাহলে আমরা বুঝে নেব সেটা অব্যয়ীভাব সমাস। তো এখন আমি একটা উদাহরণের মাধ্যমে বিষয়টি আরও ক্লিয়ার করে দিচ্ছি। তো আমি এখানে লিখেছি পূর্বপদ পরপদ। সাধারণত এই অব্যয়ীভাব উপসর্গের কিন্তু পূর্বপদ কিন্তু প্রাধান্য পায়। তো দেখো এখানে আমি যদি উপকূলকে ভাগ করি দুটা পূর্বপদ পরপদ দ্বারা, উপ শব্দটা আমি কিন্তু আগে বলেছি যে উপু কি থাকবে, সমস্ত পদের পূর্বপদে কি থাকবে? উপ, এই শব্দগুলো থাকবে। তো এই যে উপসর্গ এটা কিন্তু উপ আছে, আর তারপরে আছে কুল, অর্থাৎ উপকূলরে আমরা ভাঙলে পাই উপ যোগ কুল, এই উপটাই হচ্ছে উপসর্গ আর এর কুল হচ্ছে বিশেষ্য। তো এরপর যদি আমরা কিছু কয়েকটি উদাহরণের মাধ্যমে আমি বিষয়টি আরও ক্লিয়ার করে দিচ্ছি। তো এখানে আছে উপকণ্ঠ, প্রতিদিন। এই দেখো তো এখানে যে আমি বলছি এই শব্দ, এই যে উপ, তারপরে যে প্রতি থাকবে, এই যে প্রতি, তারপরে থাকবে কি অনু থাকবে, এই যে অনু, অর্থাৎ সমস্ত পদের পূর্ব পদে এই শব্দগুলো থাকবে। এই যে নীর থাকবে, এই যে নীর। আর সমস্ত পদের পূর্বে উপসর্গ কিংবা অব্যয়পদ বসে শব্দটি সম্পূর্ণ আলাদা একটি শব্দে রূপান্তরিত করবে। এখানে যেমন নিরামিষ, আমি যদি বলি আমিষ, কি আমি এখানে লিখলাম আমিষ, এই আমিষ শব্দটির আগে শুধু যদি আমি নীরটা বসিয়ে দিই, কি নীরটা কিন্তু বসিয়ে দিলে সম্পূর্ণ শব্দটা কিন্তু আলাদা হয়ে কি হয়? নিরামিষ। শব্দমণ্ড একটি আলাদা অর্থ কিন্তু প্রকাশ করি। তাই বলেছি যে যেমন এই যে মরণ বলতে আমরা একটা বুঝি, আর তার আগে শুধু একটা আ শব্দ দিলে আমরা কিন্তু ভিন্ন অর্থ প্রকাশ পাই। তাহলে আমি আগে বলেছি আ শব্দটিও থাকবে, তারপরে উপ, এই যে উপ, তারপরে আছে উপসর্গ, এই যে উপ, তারপরে যথা, এ যথা অব্যয়ভাব না অব্যয়পদ, তারপরে অনু থাকবে, পরি থাকবে, উপ থাকবে, প্রতি থাকবে, উপ থাকবে। আশা করি এই বিষয়টি একবারে ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। সর্বশেষ আমি শুধু একটি কথাই বলবো, আমার সম্পূর্ণ ক্লাসটি দেখে যদি আপনার একটিও উপকারে আসতে পারি এবং আমার ক্লাসটি যদি আপনি দেখে একটু উপকৃত হন, তাহলে বলবো আপনারা আমার পাশে থাকবেন, কারণ আপনাদের একটু উৎসাহ আমাকে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়। তো আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।